আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে শুভেচ্ছা। আজকে এখন যে ঘটনাটি শেয়ার করব সেটা আমাদের রাজবাড়ির ঘটনা। তো রাসেল ভাই, আমরা সাধারণত বাজারগুলোতে দেখি যে অনেক সময় বাজার করার পর বাজারগুলো বয়ে নেয়ার জন্য কিছু লোক থাকে। মানে ঢাকাতেও এটা দেখা যায় এবং মফস্বল শহরগুলোতেও মোটামুটি এটা দেখা যায় আর কি। অনেক সময় চাল বা অনেক ভারী কোনো জিনিস অনেক সময় কিছু কুলিরা বাড়ি পর্যন্ত এনে দিয়ে যান আর কি। তো এই প্রফেশনে থাকাই একজন ব্যক্তির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমি আজকে শেয়ার করব। তো রাজবাড়ী বাজারে উনি সাধারণত চালের যেই বাজারটা ছিল ওইখানে যারা চাল কিনতেন, ওই দেখা যাচ্ছে যে 1 মণ 2 মণ বা 3 মণের বস্তা উনি অনেক সময় বহন করে নিয়ে যেতেন অনেক দূরে। বিনিময়ে উনি হালকা অল্প কিছু টাকা নিতেন আর কি। ওনার নাম ছিল নুরু মিয়া। যেই দিন ঘটনার সূত্রপাত, ওই দিনটা ছিল রাসেল ভাই ঠিক ওই রমজান মাস শুরু হওয়ার ঠিক দিনটা, যে চাঁদ উঠবে, আজকে থেকে তারাবি শুরু হবে, কাল থেকে ফার্স্ট রোজাটা শুরু হবে, এমন একটা দিন। যেই দিন মোটামুটি সারা দিনই মানুষ বাজারে এসেছে, সারা মাসের পুরো রমজান মাসের বাজারটা করার চেষ্টা করেছে। ওই দিন ওনার কাজেরও প্রচুর প্রেশার ছিল। অনেকের বাড়িতে উনি বাজারটা বয়ে নিয়ে দিয়ে মোটামুটি কামাই রোজগারও বেশ ভালো ছিল। তো উনি রাসূলুল্লাহ, ওনার পরিকল্পনা ছিল যে মাগরিবের নামাজের পরপরই উনি ওনার বাড়ির দিকে চলে যাবেন এবং চেষ্টা করবেন যে তারাবির নামাজটা উনি যেন প্রথম দিনই জামাতে পড়তে পারেন। এবং উনি অনেক শক্ত সমর্থ এবং খুব মানে শক্তিশালী একজন লোক ছিলেন, যেহেতু অনেক ভারী বোঝা উনি বহন করতেন। ওনার বাড়িটা ছিল রাজবাড়ী শহর থেকে মানে প্রায় 5-6 কিলোমিটার ভিতরে পাচুরিয়া নামক জায়গা। পাচুরিয়া যে রেল স্টেশনটা, এটা রাজবাড়ী শহর থেকে একদম সোজা হেঁটে যাওয়া যায়, তাহলে ঘন্টাখানেক সময় লাগে আর কি ওখানে পৌঁছতে। তো উনি প্রতিদিন ওই রেল স্টেশন থেকে রাতের বেলা বা সন্ধ্যার বেলা উনি হেঁটেই বাড়িতে চলে যেতেন। রাসূল ভাই, ওই হেঁটে যাওয়ার পথে ঠিক রাজবাড়ী মানে ওই স্টেশন থেকে বেশ আধা কিলোমিটার দূরে যাওয়ার পথে একটি জায়গা পড়ে, এটার নাম হচ্ছে লোকশেড নামক একটা জায়গা। আর লোকশেড নামক জায়গাটা সম্পর্কিত রাসূল ভাইয়ের আগে আমি একাধিকবার স্টোরি বলেছি। ওই জায়গাটা খুবই হন্টেড একটা জায়গা। তো আজকে নিয়ে হয়তো আমার 4 বা 5 নম্বর স্টোরি ঠিক ওই জায়গা কেন্দ্রিক একটা। উনি রাসূল ভাই যখন বাজার থেকে বের হচ্ছিলেন ওই দিন, তো হঠাৎ করে দেখলেন একটু বেটে আকৃতির একজন লোক একটা চালের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। তো বলতেছে যে, ভাই আমার এই বস্তাটা আপনি একটু পৌঁছে দেবেন। উনি বলতেছে কোথায়? বলে যে লোকশেডে আমার বাড়ি। উনি চিন্তা করেন আমি তো ওই দিক দিয়েই হেঁটে যাবো। আসলে ভাই ঠিক লোকশেডের কাছাকাছি যখন চলে আসার পর হঠাৎ উনি ফিল করলেন যে উনার ওই বস্তাটা অনেক ভারী মনে হচ্ছে ওনার কাছে। উনি কিন্তু রাসেল ভাই এই 3 মণ 4 মণের বস্তা উনি বহন করেন, ওনার অনায়াসে বহন করতে পারেন, কিন্তু মাত্র 40 কেজি ওজনের চালের বস্তা এটা ওনার কাছে অনেক ভারী মনে হচ্ছে। হঠাৎ বুঝতে পারলেন না, উনি মনে করেন হয়তো সারাদিনে অনেক পরিশ্রম গেছে, এটা মনে হতেই পারে, হঠাৎ করে ভারী হয়ে যেতেই পারে, কারণ শরীরের অবস্থা সবসময় একরকম থাকে না। কিন্তু উনি রাসেল ভাই আর একটা জিনিস মানে ওনার দৃষ্টিগোচর হলো, সেটা হচ্ছে যে ওনার সামনে 4টা পা দুলছে। চেয়ারে বসে থাকলে যেমন ওই আমরা যেমন পা ঝুলিয়ে রাখি, মনে হচ্ছে ওনার মাথার উপর বস্তায় 2জন লোক বসা। তো উনি খেয়াল করলেন যে এই পাটা ঠিক মানে বাচ্চাদের মানে ছোট ছোট পা, কিন্তু পা গুলো বেশ মোটা, ওই যে বামনদের পা যেরকম হয় বা পেটে খুব পেটে আকৃতির লোকদের যেরকম পা হয় ওরকম পা উনি করলেন। এবং উপর থেকে উনি ফিল করছিলেন যে কে উপরে বসে কে যেন কথাও বলছে। তো উনি খুব রাগ হলো ওনার, যে এত কষ্ট করে নিয়ে যাচ্ছি, হঠাৎ করে এই জিনিসটা আসলো কোত্থেকে। আর উনি সাহসী লোক ছিলেন। উনি 7-5 না ভেবে উনি এক হাত দিয়ে একটা পা খপ করে ধরলেন, ধরে এক টান দিয়ে উপর থেকে নিচে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সাথে সাথে উনি দেখলেন ওটা একটা মহিলা বামন। পড়ার সাথে সাথে সে একটা তার স্বরে একটা চিৎকার করে উঠলো, মানে খুব সে ব্যথা পেয়েছে। এবং উপর থেকে আর একটা বামন লাফ দিয়ে নিচে পড়লো, তাকে আবার টেনে ধরে তুলে ওরা 2জন দৌড় দিয়ে চলে যাচ্ছে। যাওয়ার সময় একবার একটু ঘুরে তাকানো, খুব রাগী চোখে ঘুরে তাকায়, এবং তারপর আবার ওরা মানে অদৃশ্য হয়ে যায় অন্ধকারের মধ্যে। তখন উনি যেহেতু মানে এরকম প্যারানর্মাল বিষয় রাত্রেবেলা আসা যাওয়া করেন, টুকিটাকি বিষয় উনি অনেক সময় দেখেছেন, উনি এগুলোতে কোনো ভয় টয় পান না। উনি যথারীতি রাসেল ভাই যে বস্তাটা যাকে দিয়ে যাবেন, তো দেখলেন যে হ্যাঁ ঠিক আছে, ওই লোক বাড়ি ওখানে আছে। উনি বস্তাটা পৌঁছে দিয়ে উনি রাসেল ভাই বাড়িতে চলে যান। তো বাড়িতে পৌঁছানোর সাথে সাথে রাসেল ভাই একটা মানে খুবই একটা করুণ একটা সিচুয়েশনের উনি সম্মুখীন হন। দেখেন যে ওনার 5 বছর বয়সী একটা ছেলে, সে মানে মাত্র ঘন্টা খানেক হলো খাটের উপর থেকে শুধু নিচে পড়ে গেছে। হয়তো 2 হাত উঁচু খাট, নিচে পড়ার সাথে সাথে ওনার ওখানে উপস্থিত যারা ছিলেন আর কি,
তাদের ভাষ্য যে পড়ার সাথে সাথে তার সন্তানটা মারা যায়। 5 বছর বয়সে একটা সন্তান 2 হাত উপর থেকে নিচে পড়ে যাবে, তার কিন্তু মারা যাওয়ার কথা নয়। তো বাড়িতে মানে একদম শোকের রোল পড়ে যায়, যথারীতি তাকে দাফন করা হয়। তো বাড়ির লোকজন রাসেল ভাই কিছুই বুঝতে পারে নাই, কিন্তু উনি কিছুটা ফিল করলেন কিছু একটা তার সাথে ঘটছে। তো রাসেল ভাই যখন এই ঘটনাটি হয়ে গেল, তখন 3-4 দিন উনি ওনার সাথে আর অন্য কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু 3-4 দিন পরে উনি যখন ওই যথারীতি প্রতিদিনের মতো ঠিক ওই লোকশেড পার হয়ে ওনার বাড়িতে যাচ্ছিলেন রাতের বেলা, তখন ওই যে 2টা বামন রাসেল ভাই যা দেখেছিলেন, দেখে যে এই দুইটা বামন ওনার পিছু নিয়েছে। তো তখন ওনার প্রফেশনের উপর একটা মারাত্মক আঘাত আসলো। সেটা হলো, উনি যেহেতু এই মালামাল টানাটানি করাটাই এটা ওনার প্রফেশন ছিল, তো উনি রাসেল ভাই যেটা খেয়াল করলেন সেটা হলো, উনি যখনই ওনার মাথায় কোনো বোঝা উনি উঠান, উনি আর সেটা টানতে পারেন না। মনে হচ্ছে সেটা অনেক ভারী, ওনার পক্ষে সেটা টানা সম্ভব নয়। উনি যদি 10 কেজি ওজনও যদি উনি মাথায় নেন, তারপরও সেটা তার কাছে ভারী মনে হয়, কিছুতেই সেটা টানতে পারেন না। এবং উনি যখন এটা টানতে পারছিলেন না, স্বাভাবিকভাবেই কিন্তু মানে উনি এটা যেহেতু এটাই ওনার ইনকামের একটা সোর্স, মানে প্রধান সোর্স, উনি কিন্তু ইনকাম আর করতে পারছিলেন না। কারণ মালামাল যখন পৌঁছে দিতে পারছে তার ইনকামও ছিল না। তার পরিবারের অবস্থা কিন্তু খুব শোচনীয় পর্যায়ে পড়ে যায় আর্থিক দিক থেকে। এদিকে কি হয় রাসেল ভাই, ওনার 4 বছর বয়সী আর একটা মানে কন্যা সন্তান ছিল। এই সন্তান কোনো কারণ ছাড়াই সকালবেলা দেখা যায় তার স্ত্রী এবং উনি দেখে যে সে মৃত, এবং ওই কন্যা সন্তানের গলায় মানে স্পষ্ট ভাবে খুব বড় বড় হাতের মোটা আঙ্গুলের গলায় মানে তার মানে গলার উপর হাতের ছাপ পাওয়া যায়। মনে হয় যে কি যেন টিপে ধরে ওই সন্তানকে মেরে ফেলেছে। এইরকম রাসেল ভাই ওনার এরপরে যেটা হয়, ওনার 2টা সন্তানই মারা যান। এরপর থেকে ওনার স্ত্রী যখনই সন্তান সম্ভব হতো, তখনই মানে ওনার কোনো জীবিত সন্তান আর হতো না। সন্তানই ভবিষ্যতে সেটা ছিল মৃত। ওনার কোনো সন্তান উনি জীবিত করতে পারছিলেন না। তো আর এমনি চলাফেরার পথে এই 2টো বামনের এই উৎপাত, এটা খুব কমন ব্যাপার হয়ে গেছিল। তখন উনি রাসেল ভাই এই যখন এইটা উনি প্রফেশনটাও হুমকির মুখে পড়ে যায়, তখন উনি একজন স্বনামধন্য একজন আলেমের গণ্য হন। রাজবাড়ির ঠিক গলন্দতে একটা মাদ্রাসা আছে, নামকরা মাদ্রাসা, ওখানে একজন মুফতি সাহেব ছিলেন ওই সময় আর কি, এখন উনি নাই। তো ওনার কাছে শরণাপন্ন হন। তখন উনি খুব পরহেজগার লোক ছিলেন। তো উনি বললেন যে ঠিক আছে, আমি দেখি এটা কিভাবে কি করা যায়। তখন উনি ওই দুষ্টু প্রকৃতির ওই যে 2টা জিন ওটাকে হাজির করেন। তখন হাজির করার পর উনি তাদের সাথে কথা বলেন। কথা বলার পর রাসেল ভাই যেটা জানা যায়, তো ওরা ওই হুজুরকে বলেন যে ওই যে 2টা বামন ছিল ওরা হলো হাজবেন্ড ওয়াইফ ছিল। বলে যে ওরা যখন ওদিক দিয়ে যাচ্ছিল, তখন তার স্ত্রীর ইচ্ছা করছিল যে ওই একটু চালের বস্তার উপর বসবে, কিন্তু যখন ওই লোকটি ওই নুরু মিয়া উনি যখন টান দিয়ে ওনার স্ত্রীকে ফেলে দেন, মানে ওই জিনদের ভাষ্য অনুযায়ী তার আবার স্ত্রীর ছিল সন্তান সম্ভব, এবং তার স্ত্রীর সন্তানটা নষ্ট হয়ে যায়। যার কারণে এরা প্রতিশোধ হিসাবে তার মানে জীবিত সন্তানদেরকে তো হত্যা করেছেই, ওরা কোনো সন্তানকে বাঁচতে দেবে না, তাদের ভাষ্য হলো এইটা। তো তারপরে রাসেল ভাই উনি এইটা সমাধান করে দেন আর কি, মোটামুটি এটা সমাধান হয়ে যায়। রাসেল ভাই নুরু মিয়া কিন্তু পরবর্তী প্রফেশনেও আস্তে আস্তে আবার স্বাভাবিকভাবে ফিরে আসেন। উনি অনেকদিন জীবিত ছিলেন, এমনকি আমাদের বাসাও একবার চালের বস্তা নিয়ে উনি আসছিলেন। তো এই ঘটনাটা আমাদের ওখানে অনেক প্রচলিত একটা ঘটনা। আর যে জায়গাটার কথা রাসেল ভাই বললাম, যে এই যে লোকশিটের যে জায়গাটা, বা আমাদের রাজ্যের বাইরেও এমন কেউ নাই যে ওই জায়গাটা সম্পর্কে মানে একটা ভয়ঙ্কর ধারণা নাই এমন কাউকে খুঁজে পাওয়া যায়। যারা শুনছেন হয়তো বা এই ঘটনাটার সাথে অনেকে আজকে মানে নতুন করে শুনলেন আর কি এফএম এর মাধ্যমে। থ্যাংক ইউ রাসেল ভাই, এটি ছিল আমার দ্বিতীয় ঘটনা। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি যে কলিগের ঘটনাটি শেয়ার করব, সে আসলে প্রথমে ইন্টার্ন করেছে অ্যাজ আ নার্স, পরে একটা হসপিটালে জয়েন করেছে। যে হসপিটালটিতে জয়েন করেছে সেই হসপিটালের সিনিয়র নার্সের ঘটনা শেয়ার করব। সেই সিনিয়র নার্সটি আসলে প্রায় ওই হাসপাতালে প্রায় 18 বছর যাবৎ কাজ করে। এটা অনেক পুরাতন হাসপাতাল। মডিফিকেশন করতে করতে বছরকে বছর মডিফিকেশন প্রতি বছরই হয়। তাই এখন অনেক সুন্দর। এটা আমাদের আমি যে জায়গায় থাকি সেই জায়গার থেকে প্রায় 50 থেকে 60 মাইল দূরে। এটা আরেকটা জায়গায়। তো ওই জায়গার হাসপাতালের মতো এটাই সবচেয়ে বড় হাসপাতাল।
যখন উনি নতুন নতুন জয়েন করে, ইন্ডাকশন পিরিয়ডে ছিল তখনকার ঘটনা। ইন্ডাকশনে থাকাকালীন অবস্থায় যেই বিল্ডিংয়ে ওনার বিল্ডিংয়ে চাকরি হয়েছিল অ্যাজ আ নার্স হিসাবে, সেই বিল্ডিংয়ে তখন যেই ফ্লোরে কাজ করতো সেই ফ্লোর ছিল হচ্ছে নিচ থেকে 3 নম্বর ফ্লোরে আর কি, 3rd ফ্লোর বা 2nd ফ্লোর যেটাই বলা যায়। তো ওই মুহূর্তে তার সেদিন নাইট শিফট পড়ে। নার্স মানুষ, নাইট শিফট পড়ে, আর নতুন নতুন চাকরিতে কিন্তু সবার একটু মনোযোগ বেশি থাকে। তো উনি যতক্ষণ ইন্ডাকশন পিরিয়ডে ছিল তখন সব রোগী সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া, প্রত্যেকটা রোগীর ফাইল দেখা, প্রত্যেকটা রোগীর প্রোফাইল দেখা, কোন রোগী কোথা থেকে এসছে। এখানে উনি যে ডিপার্টমেন্টে কাজ করছিলেন সেটা হচ্ছে গাইনি বিভাগ আর কি, অনেকটা বলা যায়, যেখানে যারা পেশেন্টের বাচ্চা ডেলিভারি হওয়ার পরে এখানের সিস্টেম হচ্ছে যদি বাচ্চা নর্মাল ডেলিভারি হয়, দিনের বাচ্চা দিনেরই বাসায় বা মারা দিনে চলে যায়। যেদিন বাচ্চা ডেলিভারি হয় সেটা যদি রাতে হয় তাহলে 1 রাত ওখানে থাকা হয়, পরের দিন সকালে ডিসচার্জ করে দেয়। আর যদি সকালে বাচ্চা হয়ে যায় তাহলে বিকালেই ছেড়ে দেয়। আর বাচ্চা যদি সি সেকশন হয় তাহলে 1 দিন থাকা লাগে আর কি। তো উনি যেই জায়গায় কাজ করছিলেন ওই জায়গায় 80% সি সেকশনের পেশেন্ট ছিল। সবার বাচ্চারা আবার আলাদা আলাদা, প্রত্যেকটা বেডের সাথেই বাচ্চা আছে সাথে। তো এখানকার বেডগুলো এরকম যে রুমের মতোই কিন্তু একটু ডিফারেন্ট, ওইখানে একটু ডিফারেন্ট, রুমের মতোই পর্দা আছে, পাশাপাশি বেড না। তো প্রত্যেকটা রুমে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি পর্দা সরিয়ে দেখা লাগে কি অবস্থা, বাচ্চা মা কেমন আছে, বাচ্চা কেমন আছে। তো উনি যেদিন শিফট পড়ে সেদিন রাতের বেলা হঠাৎ করে ওই মুহূর্তে ওই ফ্লোরে মাত্র 12 জন পেশেন্ট ছিল, 12টা বাচ্চা ছিল এবং সবারই ডেলিভারি হয়ে গেছে। তো উনি একটা রাউন্ড দিয়ে এসে রাত তখন 2টা-2:30 বাজে, আর ওই দিন রাত্রেবেলা, ওই দিন রবিবার থাকার কারণে ওনাদের শিফটে স্টাফ কম ছিল। এইখানে রবিবারে মাঝে মধ্যে, এখানে তো 24 ঘন্টা ডিউটি থাকে, একটা শিফট শেষ হলে আরেকটা শিফট আসে। তো রবিবারের দিন স্টাফ কম থাকাতে তার সাথে ওই দিন আরেকজন নার্স ছিল যিনি তাকে ট্রেনিং দিচ্ছিল। তো উনি আসলে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে আরেকজন ট্রেনিং দেয় দিনের বেলা, কিন্তু যেহেতু ওই দিন রাতের বেলা নাইট শিফট পড়ে আর ইন্ডাকশন পিরিয়ড ছিল এটা ওনারা জানতেন, তাই ওনাকে সব কাজগুলো আগেই দেখানোর আগে দিচ্ছিলেন না। তবে উনি তো নার্স, উনি সব কিছু জানতেন। এটা যখন উনি প্রথম জয়েন করেন সেখানে তখনকার ঘটনা। রাত এরকম আনুমানিক 3:30টার দিকে হঠাৎ করে তার কাছে একজন পুরুষ মানুষ আসে, এখানকার ব্রিটিশ পুরুষ মানুষ আসে। লোকটা বেশ লম্বা এবং ফর্সা মানুষ, বেশ লম্বা। লোকটার অনেক বড় চুল এবং হাতের নখগুলোও বেশ বড় বড়। নখগুলো এতটাই বড় যে মোটামুটি এটা বোঝা যাচ্ছিল। এটা কিন্তু আমার এক কলিগ ওনার কাছ থেকে কালেক্ট করেছে, যেহেতু উনি সিনিয়র নার্স ছিলেন। এখন সিনিয়র নার্স, তখন এটা তো অনেকদিন আগের কথা, উনি তখন নতুন জয়েন করেছিলেন। যাই হোক, এটা আমি মনে করিয়ে দিলাম আপনাদেরকে। তো ওনার নখ বড় বড় এবং সিগনিফিকেন্টলি বড় বড়। ওনার প্রত্যেকটা নখের টপে কালো অবস্থা, কালো, মনে হচ্ছে নখের মধ্যে অনেক ময়লা। তো উনি এটা বারবার খেয়াল করছিলেন। আর ওনার চোখের সাথে এমনভাবে তাকালেন যে ওই চোখটা মনে হয় সারাক্ষণ ওই চোখের দিকে তাকিয়ে থাকবে। একদম চোখটা এরকম যে লাল টাইপের, মনিটা হচ্ছে পুরোটা লাল, চারিপাশ যেই জায়গায় অংশটা সাদা সেটা একটা কালোর মতো। চোখটা চোখের মতো লাগছিল না। এটা প্রথমে উনি প্রপারলি খেয়াল করেনি। মনে হচ্ছিল যে ওই লোকটা এখন এই যে মুহূর্তে ওনার গলা টিপে ধরবে এরকম অবস্থা। লোকটা অনেক খুব জোরে জিজ্ঞেস করতে থাকে, আমার সন্তান কোথায়? তো উনি বলেন যে আপনার সন্তান কোথায়? আপনি কোথা থেকে আসেন? আপনি নিচে যে অফিসে যোগাযোগ করেন, আপনি নিচ থেকে উপরে কিভাবে আসলেন? এখানে সরাসরি আপনি উপরে এসে ভর্তি হতে পারবেন না, বা এখানে অনেক প্রসিডিওর আছে। আগে ইমার্জেন্সিতে আপনাকে দেখবে, তারপরে অনেক প্রসিডিওর ফলো করার পরে আপনাকে রুমে দিবে। যেহেতু উনি এখানে এসছে, মানে আমার বাচ্চা কোথায়? তো ওই লোকটাকে বলে, আপনার বাচ্চা কোথায়? আমি তো জানি না। বলে যে আমার সন্তান একটা বাচ্চা প্রসব করেছে, সেই বাচ্চাটা কোথায়? আমাকে আমার বাচ্চার কাছে নিয়ে যান। বলে যে আপনার স্ত্রীর নাম কি? আপনি এখানে কিভাবে এসছেন? আর এত রাত্রে কেন? তখন রাত 3টার বেশি বাজে। আপনার স্ত্রীর নাম? কাছে আপনি এখানে দাঁড়ান, আমি তো এখানে নতুন জয়েন করেছি, আমি আমার আরেকজন সিনিয়র নার্সকে ডেকে নিয়ে আসবো। তো সিনিয়র নার্সকে ডাকতে চলে যান, ওনাকে ওই জায়গাতে স্টপ করে। তো উনি সিনিয়র নার্সকে নিয়ে আসেন। উনি এসে দেখেন যে এখানে কেউ নাই, কোনো মানুষ নাই। তো ওই জায়গার থেকে উনি বললেন যে আমি তো আর কাউকে দেখলাম না।
পরে ওই নার্স ওখান থেকে চলে যায়। আর ওই মুহূর্তে যিনি তাকে ট্রেনিং দিচ্ছিলেন সে যেহেতু ওখানে ছিলেন না, তাই তিনি কি করলেন, ওই জায়গার থেকে আর নড়লেন না। কারণ ওই জায়গা থেকে নড়লে তো ওনার একটা দায়িত্ব যে এখানকার পেশেন্টরা আছে, এখান থেকে ওনাকে নাড়াচাড়া করা যাবে না। তো উনি একটা রাউন্ড দেন। তিনি দেখলেন যে ওই লোকটা একটা পর্দার পাশে দাঁড়ানো, কিন্তু ওই লোকটা এত ফাস্ট এখানে চলে গেল কিভাবে? কারণ ওই জায়গা দিয়ে তিনি পাস করে ওই নার্সের কাছে গেছেন। এইখানে যদি আসতে থাকতো, তাহলে লোকটা যদি এখানে আসতে থাকতো তো উনি দেখতেন, কিন্তু ওই লোকটাকে তিনি দেখেন নাই। তিনি যখন রাউন্ড দিতে যান তো পর্দার একটা কর্নারে লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখেন। এমন হচ্ছিল যে লোকটা আসলে তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি লোকটাকে দেখতে পাচ্ছেন। লোকটা পর্দার আড়ালে দাঁড়িয়ে আছেন। লোকটা এমন একটা জাংশন পয়েন্টে দাঁড়িয়ে আছেন যেখানে দুটা পেশেন্ট একেবারে মাঝখান দিয়ে একটা পর্দা, তিনি মাঝখানের পর্দা বরাবর জাংশনে দাঁড়িয়ে আছেন। আর লোকটা বারবার ডানে ঘোরাচ্ছে, মাথা বামে ঘোরাচ্ছে, এবং দুপাশেই দুটা বাচ্চা শুয়েছিল। তো উনি খুব জোরে চিৎকার দিয়ে বলে, এই আপনি এখানে কি করছেন, আপনি এখানে কি করছেন? তো উনি ওই দুইটা বাচ্চার দিকে তাকিয়েছিল এবং ওনার দিকে তাকাচ্ছিল না। তো উনি ওনার সাথে সাথে উনি ওনার নার্সকে ডেকে নিয়ে আসেন। দেখেন ওই লোকটা আবার এখানে আমাদের নার্স মানে পেশেন্টের সাইডে চলে আসছে। নার্স এসে দেখে যে ওখানে কেউ নাই। পরদিন সকালবেলা থেকে উনি যেই কর্নারের মধ্যে যেই জায়গাটায় দাঁড়িয়েছিল, সেই কর্নারটার থেকে ওইখানে ডান পাশের যে পেশেন্টটা ছিল, বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। শ্বাসকষ্ট শুরু হয় এবং ডাক্তার আসে, সিনিয়র ডক্টর আসে, বাচ্চাটাকে নিয়ে যায় এনআইসিউতে নিয়ে যায়। ওইখানে ইনকিউবেটরে রাখার চেষ্টা করে। প্রায় 3 দিন যাবত ওই বাচ্চাটা ইনকিউবেটরে থাকে। যেদিন ওনার ডে অফ ছিল, এর পরের দিন তিনি যখন আসেন হসপিটালে, আসার পর বলে যে ওই বাচ্চাটা আর বেঁচে নাই, বাচ্চাটা মারা গেছে। এবং ওই বাচ্চাটার মানে বেড বরাবরই আসলে ওই লোকটা ওই দিন দাঁড়িয়েছিল। তো এরপর থেকে উনি বলে যে রাতের ডিউটি হলে আমি আসলে এরকম কখনো দেখিনি, এবং প্রায় সময় রাতের ডিউটি হলে আমি এরকম জিনিস খোঁজার চেষ্টা করতাম যে কাউকে দেখা যাচ্ছে কিনা বা আমি কাউকে পাই কিনা। ওই লোকটাকে আর কখনো তিনি হসপিটালের আশেপাশে কোথাও দেখেন নাই। আসলে হসপিটালটা ওনার বাসা থেকে অনেক দূরে ছিল, কিন্তু ওই হাসপাতালের আশপাশে তিনি ওই লোকটাকে দেখেন নাই, ওই চেহারার মতো কাউকে আর দেখেন নাই। তো উনি এটা ওনার কলিগদের সাথে শেয়ার করে। তো ওনার কলিগরা বলে যে হতে পারে, এরকম হতে পারে তোমার মনের ভুল, কারণ তুমি একমাত্র দেখেছো, আর কেউ দেখে নাই। তো এইটা ওনাকে বলার পর আস্তে আস্তে উনি যখন কাজ শিখে যায়, কাজকর্ম করে, ওখান থেকে প্রায় অনেক দিন যাবৎ কাজ শেষ করে 6 বছর পর তিনি আরেকটা জায়গায় যায়। এরপর আবার তিনি একই হসপিটালে ব্যাক করে। তো 6 বছর পর তিনি যখন একটা জায়গায় যায়, একটা হসপিটালে যায়, সেটা তার বাসা থেকে বেশ দূরে ছিল। সেখানে তিনি প্রায় বছর 2 কাজ করেন, পরে আবার তিনি এবার একই হাসপাতালে ব্যাক করেন। তো সেখানকার একটা ঘটনা বলে যে হাসপাতাল রিলেটেড ঘটনা হাসপাতালে মাঝে মধ্যে অনেক মানুষকে পোহায়। যেমন উনি যখন ওই হাসপাতালে ছিলেন, ওই হাসপাতালে থাকা অবস্থায় ওইখানকার এক অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে ওনার কথা হয়েছিল। ওইখানকার অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাকি বলেছে যে একদিন এরকম হয়, একটা জায়গা থেকে ফোন আসে, ইমার্জেন্সি পেশেন্ট হার্ট অ্যাটাক করেছে, অমুক অ্যাড্রেসে আসতে হবে, এক্ষুনি আসতে হবে। তো এইখানে হসপিটালে ফোন দিলে বা অ্যাম্বুলেন্সে ফোন দিলে সাথে সাথে অ্যাম্বুলেন্স সার্ভিসটা আপনার কাছে যাবে না, আপনাকে আগে কোয়েরি করবে, দেখবে জায়গা এবং দেখবে আশপাশে কোনো হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স ফ্রি আছে কিনা, অথবা অ্যাম্বুলেন্সে নেয়ার মতো পেশেন্টের কন্ডিশন কিনা। তো এই জিনিসগুলো ওনারা আগে জাজ করে তারপরে অ্যাম্বুলেন্স পাঠায়। তো পেশেন্টের অবস্থা নাকি খুব সিরিয়াস, অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হবে। তো অ্যাম্বুলেন্সে ওই মুহূর্তে ওই লোকটা নাকি অ্যাম্বুলেন্সে ছিল, আর কেউ ছিল না। এবং যারা অ্যাম্বুলেন্সে থাকে তারা কিন্তু পেশেন্টকে লাইফ সাপোর্ট দেওয়ার জন্য ট্রেনিং প্রাপ্ত। তো ওই মুহূর্তে অ্যাম্বুলেন্সে রাতের বেলা গভীর রাতে ফোন আসে, রাতে এরকম 2টা-2:30টার দিকে, কিন্তু আশপাশে কেউ ছিল না বিধায় তিনি অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দেয়। কিন্তু এটা উনি লিগালি পারমিটেড ছিল না, ওই জায়গায় অ্যাম্বুলেন্সে গেলে আরেকজন সাথে নেওয়ার কথা ছিল। তো উনি রওনা দিয়ে দেয় অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিয়ে যেই অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল সেই অ্যাড্রেসে পৌঁছানোর পর দেখে সেই জায়গায় কোনো পেশেন্ট নেই। তিনি বারবার অ্যাড্রেসটা চেক করে এবং সেই নাম্বারে ফোন দেয়, বলে যে আপনি কোন জায়গা থেকে ফোন বলছেন বা কোন জায়গা থেকে, তখন নতুন নতুন মোবাইল ফোন আসে। তো বলে আপনি কোন জায়গা থেকে বলছেন আমাকে বলেন, আমি আসি। বলে যে আপনি এই জায়গায় আসেন। এরপরে আধা ঘন্টা 1 ঘন্টা পর যখন বিভিন্ন জায়গায় রাউন্ড দেওয়া হয়, সেই
সেই পেশেন্টের অ্যাড্রেসে পৌঁছানোর জন্য, কিন্তু এরপর থেকে আর সেখানের ফোন কেউ ধরে না। তো উনি মন চিন্তা করে যে হয়তো কেউ দুষ্টামি করেছে, হয়তো দুষ্টামি করার কারণে হয়তো তার সাথে এরকম হলো। তো তিনি যখন হাসপাতালে আসার পরে তিনি পেছনের দরজাটা খুলে দেখেন পেছনে তার অ্যাম্বুলেন্সের মধ্যে একটা পেশেন্ট শুয়ে আছে। সাথে সাথে তিনি সবাইকে ডাক দেন যে আমার অ্যাম্বুলেন্স তো খালি ছিল, কোনো রুগী ছিল না, এইখানে রুগী কোথার থেকে আসলো। সবাইকে নিয়ে আসার পর দেখে পুরো অ্যাম্বুলেন্স খালি। উনি অ্যাম্বুলেন্সটা পার্ক করার পরে অ্যাম্বুলেন্সটা খোলেন, পেছনে দেখেন একটা রুগী। তো পরে সবাই খুব অবাক হয়ে যায়, সবাই শুনে অবাক হয়ে যায়। আর এখানে সবাই বিশ্বাসও করে তার কথাটা, এমন না যে অবিশ্বাস করে ফেলে দিয়েছে। তো ওই জায়গাটা এরকম একটু অন্ধকার, এই আশপাশটা একটু অন্ধকার ওই জায়গা হাসপাতালটা, এবং যে জায়গাতে তিনি কয়েকবার চক্কর দিয়েছে সেই জায়গাটাও একটু অন্ধকারচ্ছন্ন। সবাই ওই মুহূর্তে ঘুমাচ্ছিল এবং আশপাশে কেউ ছিল না। তো ওনার খালি একটাই প্রশ্ন যে আমার অ্যাম্বুলেন্সে তাহলে মানুষ কীভাবে উঠলো। তো এটা উনি যখন ওই 2 বছর ওই হাসপাতালে ছিলেন তখনকার সময় এই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছ থেকে তিনি ঘটনাটি কালেক্ট করেন। আর ওনার ঘটনা তো বলাই হলো। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন ইউনাইটেড স্টেটসের জর্জিয়া থেকে আশিক তার বসের কাছ থেকে একটি ঘটনা শুনেছেন এবং সেটা তিনি কালেক্ট করেছেন। আশুকের বসের নাম হচ্ছে জো লকউড এবং তিনি বেশ হাসিখুশি একজন মানুষ, বেশ আড্ডাবাজ, প্রাণবন্ত গল্পগুজব করেন এবং এই ভৌতিক ব্যাপারে বেশ আগ্রহ। আশিকের সাথে প্রায় তার এই নিয়ে গল্পগুজব হয় এবং তাদের অফিসের বাইরে যেই রাস্তাটা গেছে সেটা একটা সরু গলি আর কি, মূল রাস্তা থেকে এসে সরু গলি ঢুকেছে ওইখানে। তো ওইখানে দুইজন মাঝে মাঝে বেরোয় দাঁড়ায় আড্ডা দেন এবং তখন তার বসটাকে দেখান যে বিভিন্ন জায়গা আর কি, যে এই জায়গাগুলো বেশ হন্টেড ইত্যাদি ইত্যাদি। তো ছোটখাটো ঘটনা আশিককে বলেন। তো তখন জো তাকে বলে যে আমি তোমাকে আমার দাদার ঘটনা বলি, এটা বরং মোর ইন্টারেস্টিং। তো তখন আশিক সেটা শুনে এবং সেটাই শেয়ার করেছে সে। মিস্টার জোয়ের দাদারা ছিল নেভাদা স্টেটের অধিবাসী এবং ওখান থেকেই তিনি তার পড়াশোনা শেষ করেন, সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর তিনি ডিগ্রি নেন। তারপর চাকরি বাকরির অ্যাপ্লাই করতেছিলেন। তো এক জায়গায় তিনি চাকরি পান, একটা কোম্পানিতে চাকরি পান। সেই কোম্পানি একটা হাউজিং স্টেট কোম্পানি, তারা হাউজিং ডেভেলপমেন্ট করে। তো সেখানে তিনি ইন্টারভিউ দেন, যে তার চাকরি হয়ে যায়। তো চাকরি হওয়ার পর তার বস তাকে বলে যে তোমার কিন্তু পোস্টিং হবে আমাদের এই জায়গায়, তাকে দেখায় দেয়। এটা 50s ঘটনা, মানে 50s শেষের দিকের ঘটনা। তো একটা জায়গা দেখায়, ওই জায়গাটা হচ্ছে মরুভূমির ভেতর একটা জায়গা, নেভাদা ডেজার্টের ওখানে। সেখানে ওই কোম্পানি হাউজিং তৈরি করবে, বিভিন্ন রকমের মানে হাউজিং স্টেট, মানে থাকার জন্য জায়গা, কমিউনিটিস। তো তিনি তাকে দেখান, ম্যাপগুলো দেখান। তো জোয়ের দাদা দেখে বলেন যে ওকে, ঠিক আছে। বলে কিন্তু তোমাকে ওখানে থাকতে হবে, ফ্যাসিলিটিস খুব কম, ওখানে বিল্ড হচ্ছে, আমাদের একটা অঞ্চল বিল্ড হয়ে গেছে, তারা দেখান এই জায়গাটা বিল্ড হয়ে গেছে। তো এইখানেই মোটামুটি আমাদের এখানে যারা ক্রুজ ইঞ্জিনিয়ার তারা থাকতেছে, আর এই জায়গাটা ইউজ হচ্ছে আমাদের এখানে বেজ হিসাবে। সেই জায়গাতে তাদের যত জিনিসপত্র রাখা হচ্ছে আর কাজ চলতেছে পরবর্তী এগুলা। তো প্রতিদিন তোমাকে এরকম যে দেখতে হবে এই সেই। তো তিনি রাজি হয়ে যান। জয়ের যে দাদা থাকেন তিনি বলেন যে ওকে ঠিক আছে। তো তিনি মোটামুটি তাদের সাথে সাইন আপ করে সুন্দর করে বাড়ি থেকে তার বাবার গাড়ি নিয়ে, মানে জয়ের দাদার বাবার যে গাড়ি ছিল সেটা নিয়ে তিনি বের হন। কারণ তার বাবাকে বলেন যে আমাকে যাইতে হবে, ওখানে তো মানে কিছু নাই। তো তার বাবার 2টা গাড়ি ছিল, তখনকার আমলে 2টা গাড়ি থাকা বেশ বড় ব্যাপার। তো তার বাবার মোটামুটি ভালোই অবস্থা ছিল, তিনি ছিলেন ব্যবসায়ী মানুষ। তো তিনি বলেন যে ঠিক আছে, আমার গাড়ি নিয়ে যাবা, 1 পিসে যেন এটা ব্যাক করে, আর তুমি যখন গাড়ি কিনবা এই গাড়ি আমাকে ফেরত দিয়ে দিবা। তো জয়ের দাদা বলে আচ্ছা ঠিক আছে। তো তিনি এরকম নির্ধারিত দিনে বের হয়ে যান, তাকে বলছিল রিপোর্টিং এর টাইম। তো তিনি ওখান থেকে বের হয়েছেন, যাচ্ছেন। তো তাদের বাসা থেকে মোটামুটি বেশ দূরে, বেশ প্রায় কয়েকশো মাইল দূরে আর কি। তো ড্রাইভ করে যাচ্ছেন, সেই রাস্তা এটা মরুভূমির মধ্যে দিয়ে একদম চলে গেছে, মনে হচ্ছে ফিতার মতো, 2 পাশে ডিজার্ট, দূরে পাহাড় চকচক করতেছে। তিনি রওনা দিনের বেলা, সূর্য তেতে উঠতেছে, একদম গরম হয়ে যাচ্ছে। আর তখনকার তো এইসব ফ্যাসিলিটিস ছিল না, এসি ইত্যাদি ছিল না গাড়িতে। তো বেশ গরম, মানে শুষ্ক বাতাস এসে বারবার বাড়ি মারতেছে। তো তিনি দেখতেছেন আর ভাবতেছেন যে দাদা যে এখানে মানুষজন কিভাবে থাকবে, মরুভূমিতে হাউজিং করতেছে, এইটা কিভাবে এটা মানে টিকবে।
আর মানে মানুষ কিভাবে সার্ভাইভ করবে এখানে। এখানে তো পুরো বেশ কঠিন অবস্থা হবে, ওয়েদার আর ইসের যে অবস্থা। যাকে এগুলো ভাবতে ভাবতে এক সময় তিনি প্রায় ওরকম 5-6 ঘন্টা পরে যে পৌঁছান তাদের কাজের ওখানে, সে দেখেন মোটামুটি ভালোই কর্মযোগ্য একটা সুন্দর ফেন্স টেন্স করে ঢেকে ফেলছে চারিপাশে ফাঁকা জায়গাটা, এবং সেই জায়গায় তখন অলরেডি মানে যে দুপুর গড়ায় গেছে দেখে বালি উঠতেছে এবং টাম্বল উইড উড়ে যাচ্ছে দিক থেকে। টাম্বল উইড হচ্ছে যে ছোট ছোট খড়ের মতো, এগুলো জড়ো একটা বলের মতো হয়ে যায়, সেগুলো উড়ে উড়ে যায় দিক থেকে ওদিকে। তাদের এই যে হাউজিং এর যে জায়গাটা ওইটা মোটামুটি রেস্ট্রিক্টেড, ওইখানে দেওয়া ফেন্স দেওয়া, তো ওখানে আর কাউকে ঢোকার উপায় নেই। তো ঢুকে গেছেন তিনি গাড়ি নিয়ে। যাওয়ার পর ওখানে কথা বললেন যে আমি আসছি এখানে, তো তাকে নিয়ে গেল তাদের লোক, নিয়ে যে তার কোয়ার্টার দেখায় দিল। তো দেখলো যে ওই যে তাদের যে বিল্ডিং গুলো তৈরি করতেছে ওই জায়গারই একটা জায়গায় একটা অংশে তাদের এখানে থাকার ব্যবস্থা। তো তিনি দেখলেন যে তাকে একটা ছোট্ট কোয়ার্টার দেওয়া হয়েছে, এখানে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপের আর কি, ছোট্ট এরকম। তো তিনি সেখানে গাড়ি পার্ক করে ভিতরে গেলেন, দেখলেন বসে বসে সুন্দর পরিবেশ ঘরের মধ্যে, যদিও ওয়েদারটা শুষ্ক, ড্রাইড এবং বেশ গরম, মানে এটা মানে যখন রোদ লাগে পুড়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো তিনি বের হয়ে এসে সেই তাদের ওখানে যে আরেকজন মানুষ যাকে ওখানে যে ডিউটি করতেছে তাকে জিজ্ঞেস করলেন যে রাতের বেলা কিভাবে কি এখানে। বলতেছে রাতের বেলা থাকবেন কোনো ব্যাপার না, জাস্ট রাতে খুব একটা বেরোনোর সিস্টেম নাই, আমরা এখানে অ্যালাউ করি না খুব একটা, এখানে গার্ড আছে ওখানে, তো আপনি তার কাছে রিপোর্ট করে বেরোতে পারবেন। আর আশেপাশে তো অনেক মাইলের মধ্যে কিছু নাই। তো জয়ের দাদা তার খুব শখ ছিল ওই ঘোরাফেরা করার আর কি একটু। তো সে তখন জিজ্ঞেস করে লোকটাকে যে আমি যদি এখানে ঘুরতে চাই, বলে আই উডন্ট প্রেফার, আমি তোমাকে প্রেফার করবো না ঘুরতে যাওয়া, বিকজ দেখো আমাদের এখানে রাস্তা। তো বেরোয় হাঁটতে হাঁটতে সামনে এসে দেখাইলো যে এই যে রাস্তাটা এটা যে ঢুকছে, এই দেখো এই রাস্তার উপর দিয়ে কিন্তু বালি এসে যাইতেছে অলরেডি, আর ওইদিকে দেখো সামনে আর কিচ্ছু নাই। আমাদের এই সেটেলমেন্ট গুলো হয়েছে, তবে আমাদের কিছু এখানে জায়গা আছে যেগুলো নাকি আমরা অলরেডি ক্লিন আপ করছি, জায়গাটা লেভেল আপ করছি, ওই জায়গাতে কাজ হবে। ওই জায়গাগুলো দেখলে দেখতে পারো, এখনই চাইলে দেখতে পারো সন্ধ্যার আগে গিয়ে। তো জয়ের দাদা লোকটাকে বলে থ্যাংক ইউ, বাট আই নিড টু গেট সাম গ্রোসারিজ। আমার গ্রোসারিজ দরকার, আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে, প্রায় তেল নেওয়া দরকার, এগুলো আমি কোথায় পাবো? তো লোকটা বলে যে হ্যাঁ এখানে আছে, গ্যাস স্টেশন আছে, সেটা হচ্ছে এখান থেকে বের হয়ে যদি তুমি এত মাইল একটা ডিস্টেন্স বলে দেয়, যেদিকে গিয়ে ওই লেফটের রাস্তাটা ধরে চলে যাও, ওইখানে সামনে গেলে তো একটা গ্যাস স্টেশন আছে, বাট যদি তুমি যেতে চাও ওইটা কিন্তু সন্ধ্যা 7টার পরে আর তুমি ওইটার অ্যাক্টিভ পাবা না, কারণ ওইখানকার যে নিয়ারেস্ট টাউন ওইখান থেকে মানুষজন 7টা-8টার পরে এখানে আসে না। সো তুমি যদি চাও তাহলে ইউ বেটার গেট গোয়িং, এখনই যে এই কাজটা করে আসো। তো জয়ের দাদা ওই লোকটাকে থ্যাংক ইউ দিয়ে বলে কি আমার সাথে যাবা নাকি? লোকটা বলে যে নো থ্যাংক ইউ, আমার আরো কাজ আছে এখানে, গুছাইতে হবে। তো বলে লোকটা তার কাছ থেকে বিদায় নেয়। তারা বলে তোমার অ্যাপার্টমেন্টের চাবি নিছো নাকি? বলে হ্যাঁ। তো নিয়ে তো জয়ের দাদা চাবি পকেটে ভরে সে যায়, তা আবার গাড়িতে উঠে তাকে গ্রোসারি আনতে হবে, কাজ নাহলে তো সে এখানে কেমনে কি রাত্রে খেতে হবে, এখানে তো খাবার দাবার কেউ দিয়ে যাবে না তাকে। যাই হোক সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে আবার বের হয়ে দেখে যে আসলেই ওই যে তাদের ফেন্সের সামনে যখন সে এখানে গাড়ি নিয়ে আসছিল তখন ওইখানে একজন ছিল, এখন 2জন গার্ড বসে গেছে, মানে রাতের বেলা আর মানুষকে ঢুকতে দিবে না এখানে। তো সে বলে তাকে ওখান থেকে পাস দেওয়া হয়েছে, সে পাস দেখায় বলে যে আমি যাচ্ছি গ্রোসারিতে। তো সিকিউরিটির লোকটাও তাকে বলে যে ইউ বেটার হারি, কাম ব্যাক সুন, ইট ain't ফান আউট দেয়ার অ্যাট নাইট। তো সে বলে যে আচ্ছা, মানে বলতেছে যে রাত্রেবেলা এই জায়গাটা মানে মজার না, এক্সপিরিয়েন্স ভালো না, তাড়াতাড়ি আসো। তো জয়ের দাদা তাড়াতাড়ি সে বের হয়ে যায় ওখান থেকে, মোটামুটি স্পিড আপ করেই সেই সময়কার গাড়িতে যতটুকু স্পিড সেফলি তোলা যেত এরকম খুব ফাস্ট ভাবে চালা যায়। সে দেখতেছে তার তেলের কাটাও নেমে যাচ্ছে। তো এই ঢোকার আগে এখন তিনি খেয়াল করতেছেন আশেপাশের লোকেশন গুলা। আসার সময় বিরক্ত হয়ে গেছিলেন, তখন খুব ডিটেলসে খেয়াল করতে পারেন নাই, লাস্টের দিকে তিনি চরম বিরক্ত ছিলেন, মনে হচ্ছিল যে রাস্তা শেষ হয় না কেন, এরকম মনে হচ্ছিল। এখন তিনি দেখতেছেন যে মোটামুটি বেশ মরুভূমি এরকম চলে গেছে, দূরে পাহাড় এবং কয়েক জায়গায় বাঁক নিয়ে গেছে, একেবারেই মানে ডিফারেন্ট, মানে তিনি যে অঞ্চলে থাকেন সেটার থেকে একটু বেশ ডিফারেন্টই। যাই হোক চলতে চলতে সেই রাস্তার যে বাদিকে তাকে যেতে বলছিল চলে আসলো। তিনি একটা রোড অ্যাটলাস রাখছেন তার কাছে, তখন তো রোড অ্যাটলাস ধরে চলতে হতো মানুষের, তো রোড অ্যাটলাস রাখছেন। তারপরে তিনি বুঝলেন যে এই বাঁকটাই নিতে বলছে, তো বাঁক নিয়ে তিনি ঢুকে গেলেন। তো এখানে যে ঢুকছেন রাস্তাটা অনেকটাই দেখা গেল যে প্রথম দিকে বেশ মানে ওই যে ভাঙা বালির মতো পড়া, ছোট ছোট পাথর পড়তেছে, কটকট করতেছে, টায়ারের তলে পটপট করতেছে। তার ভয়ও পাচ্ছেন তিনি যে হঠাৎ করে ফ্ল্যাট টায়ার হলে তেমন সমস্যা।
আর তেলের কাটাও খুব নেমে গেছে। যাই হোক, তিনি মোড় নিতে 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 যখন নাকি একটা রাস্তা পেলেন সোজা, ওইটা মোটামুটি সুন্দর আবার পাকা হয়ে গেছে। এই জায়গাটা এতটুকু ছিল এরকম অনেকটা ডার্ট রোড টাইপের। তো ওই রাস্তায় উঠলেন, উঠে যখন একটু সামনে গেছেন তখনই দেখতেছেন হাতের বাঁ দিকে একটা বাড়ি, মানে কালো রঙের কাঠের বাড়ি দাঁড়ায় আছে। এটা মোটামুটি মনে হচ্ছে বেশ পুরনো, জানালাগুলো এবং দরজাগুলো মনে মুখ বদ্ধন করে তাকায় আছে, যদিও বন্ধ সব। কেমন জানি একটা অশুভ ভাব আছে বাড়িটার মধ্যে, কালো কুচকুচে রঙের বাড়ি। তো তিনি দেখলেন, তিনি চিন্তা করলেন এখানে আবার কেউ থাকে নাকি, কিন্তু মনে হচ্ছে না যে এটা একদম অ্যাবান্ডেন্ড, এরকম মনে হচ্ছে না। তো এটা চিন্তা করতে করতে তিনি অলরেডি পার হয়ে গেলেন বাড়িটা, এবং বাড়ি পার হওয়ার পরেই দেখলেন যে অনেকগুলো কাক দাঁড় কাকের মতো উড়ে আসছে ওদিক দিয়ে, মানে এক ঝাঁক, মানে 5-7টা। তো এরকম কাক সাধারণত দেখা যায় না এইসব অঞ্চলে। ফট করে এরকম দাঁড় কাক এতগুলো, তাও 5-7টা দাঁড় কাক তার গাড়ির উপর দিয়ে সাহা করে উড়ে চলে গেল সব। তো যাই হোক, তিনি জানেন তার পরিবারে তার মা খুব ধর্মভীরু। তো তিনি, তার মা সবসময় বলতো যে দাঁড় কাক মানে পড়লেই তাকে ক্রস আঁকতে বলতো। তো এই দাঁড় কাক জিনিসটাকে তার মা পছন্দ করতো না, বললো দেখলেই ক্রস আঁকতে বলতো। তো তিনিও নিজের মতোই মায়ের ইনস্ট্রাকশন ফলো করেই চললেন। তো এক সময় গিয়ে দেখলেন যে হ্যাঁ, হাতের বাঁ পাশে একটা এরকম গ্যাস স্টেশন আছে, এবং তখন তো সূর্য একদম পড়ে গেছে, ঢলে পড়ছে, একদম লালচে একটা আলো রেখে গেছে এদিকে। দেখলেন যে ভেতরে আলো জ্বলতেছে, মানে যে আছে। তো তখন তিনি বুঝলেন যে ভেতরে আলো জ্বলতেছে। তাড়াতাড়ি গাড়িটাকে তিনি ওই পাম্পের মধ্যে দাঁড়া করায় দিলেন। দাঁড়া করায়, তো ওইখানে কিন্তু তখন ফুল সার্ভিস পাম্প ছিল, মানে নিজে নিতে হতো না, ওরাই ফুল সার্ভিস ভরে দিত। তো তিনি দৌড় দিয়ে গেলেন ভিতরে। তো গিয়ে দেখেন যে একজন বেশ বয়স্ক লোক, 60 বয়স, তিনি ওখানে কাউন্টারের পিছিয়ে দাঁড়ায় আছেন, চশমার ফাঁক দিয়ে তাকে দেখতেছেন, মানে কোনো কথা নেই, জাস্ট তাকায় আছেন। তো তিনি ওই লোকটার দিকে তাকায় জাস্ট বলেন হাই ডং বলে তিনি তাড়াতাড়ি হেঁটে গেলেন, গিয়ে তার ওখানকার তাদের যে ওখানে ফ্রিজার ছিল সেখান থেকে যত ফ্রোজেন খাবার ছিল সেগুলো ঢুকালেন, ক্যান ফুড নিলেন, ইত্যাদি ইত্যাদি নিলেন, আরো টুকিটাকি জিনিস ব্যাস্কেটে ভরে নিয়ে আসলেন সামনে। আসার পর লোকটা বলতেছে যে তুমি কোত্থেকে আসছো, তোমাকে তো দেখি নাই কখনো। তো সে বলে যে আমি এখানে নতুন জয়েন করছি, অমুক হাউজিং বলে জায়গায়। তো লোকটা বলো হাউজিং এর কথা শুনে চোখটা এরকম উঁচু করে ফেললো, বলে ওই জায়গায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন কোম্পানি, ওরা আসছে এই জায়গায়। বলে এই জায়গায় হাউজিং করে কি হবে, এখানে কে থাকতে আসবে, আমাদের এখানে কাস্টমার তো এখানে আসেই না সন্ধ্যার পরে, সবচেয়ে কাছের হাউজিং হলো অমুক জায়গায়। তো সেই জিনিসপত্রগুলো নিল আর বললো যে কেউ নাই এখানে, বলে থাকে না, বলে না, বলে ওই সামনে আমি একটা বাড়ি দেখছি এখানে। তো লোকটা একদম কেমন জানি গম্ভীর হয়ে গেল বাড়িটার কথা শুনে, আর কোনো কথা বললো না তাকে। জিনিসপত্র নিল, নেওয়ার পর তিনি বললো যে আমার তেল লাগবে। তো লোকটা বললো আচ্ছা। তো তাকে সব প্যাক করে দিয়ে টাকা পয়সা দিয়ে দিল, সে ওই তেলের দামও দিয়ে দিল যতটুকু তেল লাগবে। লোকটা আসলো, এসে তার গাড়ির মধ্যে তেল ভরলো। তো তেল যখন ভরতে তখন কিন্তু সূর্য ডুবে গেছে, চারিদিকে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস, কেমন একটা আকাশে লালচে ভাব, কিন্তু সূর্য কিন্তু ডুবে গেছে। তো ওই লোকটার স্টেশনের বাইরে শুধু একটা লাইট জ্বলতেছে। তো জয়ের দাদা জিজ্ঞেস করলো যে তোমরা কয়টা মন্দির খোলা রাখো? তো লোকটা তার দিকে তাকাইলো, খানিকক্ষণ তাকাই থাকলো, তাকায় বললো যে বেশিক্ষণ না, যদি তোমাদের হাউজিং হয় হয়তো আমাদের এখানে আর একটু উন্নতি হতে পারে, হয়তো আমরা খোলা রাখবো, কিন্তু এখন এখানে রাখা একদমই সম্ভব না। ইনফ্যাক্ট আমি চিন্তা করতেছি আমি কখন চলে যাব তাড়াতাড়ি, বলে তার তেল ভরে দিয়ে বলে যে তুমিও সাবধানে যাও বাড়ি। তো জয়ের দাদা একটু অবাক হয়, আমি সাবধানে যাবো মানে এখানে কি? তো বলছে ওকে। সে আর কোনো কথা না বলে জিনিসপত্র ঢোকায়, গাড়ি স্টার্ট দেয়। তো সে মনে করে তাকে এই সাবধানে কথা বলতেছে, নির্জন রাস্তা, যদি কিছু হয় মানে বন্ধ হয়ে যায় গাড়ি এই কারণে হয়তো। তো সে আর কোনো কথা না বলে লোকটার থেকে বিদায় নিয়ে সে গাড়ি নিয়ে বের হয় রাস্তায় আবার ফিরতি পথে। তো দেখতেছে এখন অন্ধকার হয়ে গেছে, তার হেডলাইটের আলোতে রাস্তা আরো অন্যরকম লাগতেছে, মানে যতটুকু আলো পড়তেছে ততটুকুই সামনে, দুই পাশে বেশ খানিকটা কিছুটা জায়গা আলোকিত হচ্ছে, তারপরে আর তো দেখা যাচ্ছে না এরকম। আর রাস্তার সামনে তো এরকম দেখতে দেখতে সে যাচ্ছে, এবং সে চিন্তা করলো যে তাদের এখানে কোনো রেডিও টিউন হয় কিনা দেখার খুব শখ। তো সে রেডিওর ওখানে হাত দিল আর কি দেখার জন্য। তো গাড়ির এটা নাড়তেছে, এই সময় হঠাৎ করে তার মনে হলো তার হেডলাইটের আলোর সামনে কিছু একটা পড়লো, মানে দৌড়ায় রাস্তা পার হচ্ছে এরকম। তো সে ব্রেক চাপ দিয়েছে, ব্রেক চাপ দিয়ে তার গাড়ি এরকম ঘ্যাঁচ করে এরকম মানে এদিক ওদিক হয়ে এক পাশে যে থেমে গেল রাস্তার পাশে।
তো জয়ের দাদার বুক তখন ধুকপুক ধুকপুক করতেছে। সে চিন্তা করলো কি গেল আমার সামনে দিয়ে, কি, এবং আমি এটা আমার সাথে গাড়ির সাথে লাগেও নাই এরকম, কিন্তু এরকম কালো রং, এটা কি ভাল্লুক হতে পারে? তো সে চিন্তা করতেছে এখানে কি ভাল্লুক আছে, এই অঞ্চলে কি ভাল্লুক থাকে? সে আসলে এই সম্বন্ধে খুব একটা জানে না, সে কখনো দেখে নাই এরকম। তো সে চিন্তা করলো যে মানে বড় বাঁচা বেঁচে গেছি, এটা যেই প্রাণী হোক লেগে গেলে বিশাল সমস্যা, বাট বেশ বড় মডেল তার কাছে, যে মোটামুটি বেশ ভালো সাইজেরই, রাস্তার উপর দিয়ে গেছে, বেশ উঁচু ছিল, তার গাড়ির বনেটের লেভেলে ছিল, সেটারই লাইট পুরো গায়ে পড়ছিল, কালচে ধূসর টাইপের কালার, দৌড় দিয়ে পার হয়েছে। এবং মনে হচ্ছে দৌড়টা ছিল অনেকটা যেরকম ভাবে গরিলা বা কিছু দৌড়ায় সেরকম গরিলার মতো করে দৌড়াইছে, এই জন্য সে আরো ভয় পাইছে। তো সে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিতে গেল, আবার তো গাড়ি স্টার্ট দিতে গেল, তো গাড়ি স্টার্ট হয়েছে, কিন্তু গাড়ি কেমন জানি একটা ঘর 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 শব্দ করতেছে। তো সে তাকায় দেখলো যে হিটের কাঁটা তার উঠে গেছে, তার যে হিটের কাঁটা উঠে গেছে, তার মানে রেডিয়েটারে হয়তো সমস্যা বা পানি নাই। তো সে চিন্তা করলো এইভাবে তো ড্রাইভ করা ঠিক না, কিন্তু এইখানে আমি কোথায় থেমে থাকবো? তো এই চিন্তা করে আস্তে আস্তে করে সে একটু সামনে বাড়তে থাকলো। তো এরপর দেখলো যে কাঁটাটা আরো উঠতেছে উপরে, মানে হ্যাফওয়ের উপরে ছিল, কাঁটা আরো উঠতেছে। তো সে চিন্তা করলো আমার মনে হয় রেডিয়েটারে পানি নাই। যাই হোক, সামনে গিয়েই সে দেখতে পাচ্ছে, আর একটু সামনে গিয়ে ওই বাড়িটা দেখতে পাচ্ছে, যে বাড়িটা কালো রঙের কাঠের বাড়ি। ততক্ষণ আকাশে চাঁদ উঠছে এবং চাঁদের আলোয় বাড়িটার ইসের মধ্যে পড়ছে, ছাদের উপরে পড়ছে, একদম কালচে কেমন জানি লাগতেছে চাঁদের আলোতে। তো তিনি গাড়িটারে মানে পাশে রেখে দিলেন, রাস্তার পাশে রেখে টার্ন অফ করে দিলেন, যেহেতু পাইন নাই। তো গাড়ি থেকে বেরোলেন, বের হয়ে তিনি যে তার পিছনের যে ট্রাঙ্ক খুললেন গাড়ির, খুলে ওখানে গ্যালন ছিল ওই তার ওই পানির জন্য, সেটা তিনি নিলেন, নিয়ে ওইটা লাগায় আস্তে আস্তে হাঁটা ধরলেন। চিন্তা করলেন যে ওই বাড়িতে গিয়ে দেখি ওদের কাছে পানির কোনো ব্যবস্থা আছে কিনা। আবার নিজেও একটু কেয়ারফুল, কারণ তিনি জানেন যে এরকম মরুভূমির মাঝখানে যে বাড়ি ঘরগুলা, সেগুলোতে সমস্যা আছে। মানে সমস্যা বলতে কি, মানুষজন অনেক সন্দেহ বাতিগ্রস্ত হয় এবং হওয়ার কারণও আছে। কারণ হচ্ছে এরকম খোলা জায়গা একটা স্ট্যান্ডঅ্যালোন হাউস, এখানে আশেপাশে কিন্তু বাড়িঘর নাই। ওই যে গ্যাস স্টেশন এখান থেকে মোটামুটি বেশ দূরে, কয়েক মাইল তো দূরেই, এবং তার আশেপাশে অনেক দূরে গেলে আর একটা সিটি আছে হয়তো, এখানে নাই। তো মানুষজন তো অবশ্যই ভয় পাবেই যে খারাপ মানুষও আসতে পারে, এবং অনেক খারাপ মানুষ আছে এইসব জায়গাতে, চলে নির্জন রাস্তা। তো এই কারণে মানুষজন একটু মানে তারা সন্দেহ করে, যেই আসে তাকে সন্দেহ করে, অনেক সময় বন্দুক নিয়ে বেরোয় কেউ রাতের বেলা আসলে। তো জয়ের দাদা একটু এটা নিয়ে ভয় পাইতেছিল, তাতে এই কারণে তিনি তার ওই যে হাতে পানির যে পাত্রটা এরকম নিছেন, গ্যালন, ওইটা সামনে ধরে ধরে যাচ্ছেন, যাতে মানুষ মনে করে যে হি ইজ ইন নিড অফ সামথিং। তো এই চিন্তা করে সামনে যাচ্ছেন তিনি। আর তিনি পেছন ফিরে তাকায় দেখলেন তার গাড়িটা মোটামুটি বেশ খানিকটা দূরেই আছে এখন, কালো গাড়ি, এবং কালো গাড়ির উপর চাঁদের আলো পড়ে চকচক করতেছে, মানে কেমন জানি লাগতেছে। তো তিনি হেঁটে হেঁটে গেলেন, গিয়ে ঢুকলেন ওই বাড়ির যে প্যারামিটার, বাইরে একটা ফেন্স করা ছিল, ফেন্সের ওখানে। তো যে ধাক্কা দিলেন, দেখলেন যে দরজাটা খুলে গেল, ওই দরজার মধ্যে কোনো নাই, মানে কোনো হুক বা কিছু নাই। তো তিনি বুঝলেন যে এটা খোলা। তিনি একটু অবাক হলেন, এটা কি অ্যাবান্ডন বাড়ি? ওই গ্যাস স্টেশনের লোকটাও তো কিছু বললো না তাকে। তো ঢুকছেন, কোনো আলো নাই, বাড়ির মধ্যেও আলো নাই, এবং কোনো লাইটও জ্বলতেছে না বাড়ির বাসার মধ্যে। তো তখন তিনি চিন্তা করলেন যে হায় রে, এখানে যদি কেউ না থাকে তাহলে তো একটা সমস্যা। তো চিন্তা করলেন কেউ না থাকলেও নিশ্চয়ই পানির কোনো ব্যবস্থা আছে, নিশ্চয়ই বাড়ির মানুষ পানি ইউজ করতো। তো এগুলা যদি কিছু একটা পাই, আবার তো এতদিন যদি না থাকে মানুষ, এখানে তো পাম্প দিয়ে যদি পাম্প করতো, সে পাম্পও তো নাই। অনেক কিছু ভাবতে ভাবতে তিনি হেঁটে হেঁটে বাড়িটার কাছে যাচ্ছেন। তো সামনে দাঁড়াইলেন একেবারে বারান্দাটা কাঠের বারান্দা। তো তিনি ডাইনে বামে তাকালেন কোনো রকমের কুয়া বা কিছু আছে কিনা। অনেক সময় ওইসব এলাকায় বাড়িতে কুয়া থাকতো, তো দেখলেন যে কুয়ারও কোনো চিহ্ন নাই। তো চিন্তা করলো যে আমি দেখি, সামনে যাই, ফ্রন্ট পোর্চে উঠে তিনি আসলেই উঠে গেলেন সিঁড়ি দিয়ে। উঠে মেন দরজার কাছে দেখতেছেন দরজাটা লাগানো, এবং ফাঁক ফোকর কোনো জায়গাতে কোনো আলো আসতেছে না ভিতরে, দ্যাটস মিন ভেতরে কেউ নাই, তিনি বুঝতে পারতেছেন। তো তখন চিন্তা করলেন যে পানি তো দরকার, নাহলে আমি যাবো কেমনে। তো একবার ভাবতেছেন যে আমি কি ব্যাক করে গ্যাস স্টেশনে চলে যাবো আবার, কিন্তু চিন্তা করলেন যে গ্যাস স্টেশনে যাইতে গেলে তো আমার যদি ইঞ্জিন মাঝখানে সমস্যা হয়, একেবারে যদি আটকায় যাই। তো এই চিন্তা করতে করতে তিনি কিছু চিন্তা করে নক করলেন দরজায়। তো 2-3 বার নক করার পর কোনো সাউন্ড নাই। তো জোরে তিনি ওই হাতের ওখানে হ্যান্ডেল ছিল দরজাটা, মোচড় দিলেন। মোচড় দেওয়ার পরে আশ্চর্যজনকভাবে দরজাটা খুলে গেল, এবং বেশ কাঠের দরজা, যে তার যে কবজাগুলো বেশ পুরনো হয়েছে, এটা বোঝা গেল এটা ঠেলা দেওয়াতে কচকচ করে শব্দ করে দরজাটা খুললো, মানে কাঠ মচমচ খচখচ করে যেরকম খুলে এরকম। দরজা খোলার পর তিনি দেখতেছেন যে ভেতরে ঘর, এবং কেমন জানি একটা গন্ধ, মানে বদ্ধ থাকলে যেরকম গন্ধ থাকে সেরকম একটা গন্ধ। তো তিনি চিন্তা করলেন যে
আমি কি ঢুকবো, আর অন্ধকার, ভেতর অন্ধকার, যেহেতু বাইরে অন্ধকার হয়ে গেছে। তো খুব মানে তিনি অবাক হইতেছেন যে আমি মানে এখন কেমনে কি করব। ভেতরে ঢোকার চিন্তা ভাবনা করতেছেন যে অন্ধকারের মধ্যে বাসার ভিতরে ঢুকে তো লাভ নাই। তো এগুলো চিন্তা করতে করতে তিনি চিন্তা করলেন, ওনার পকেটের মধ্যে লাইটার ছিল, তো চিন্তা করলেন যে এটার কথা ভুলে গেছি কেন। লাইটার জ্বালাইলেন, তো লাইটার জ্বালানোর পর হালকা একটা আলো হলো, লাইটার আলো। কিন্তু তিনি জানেন যে এই লাইটার দিয়ে তো আর বেশিক্ষণ জ্বালা রাখা যাবে না। দেখতেছেন ঘরের মধ্যে জায়গাগুলো কিন্তু মোটামুটি ফার্নিশড, কারণ এখানে কাউচ রাখা আছে, মাটিতে ধূসর কার্পেট, মানে একদম ধূসর বালি পড়ে গেছে বোঝা যাচ্ছে, আর দূরে একটা টেবিল দেখা যাচ্ছে। আর তিনি দেখলেন টেবিলের পাশে ডান দিকে মনে হয় সেই ঢোকার জায়গা, মানে তাদের কিচেন বা কিছু। তিনি করলেন দ্যাটস হোয়াট আই নিড, আমার ওখানে যে দেখতে হবে পানি আছে কিনা। তিনি ঢুকে গেলেন ঘরের ভিতরে। ঘরের ভিতরে ঢুকছেন, ঢুকে তিনি হেঁটে সোজা রওনা দিয়েছেন সেই ডাইনিং টেবিলের দিকে। এর মধ্যে তার লাইটার গরম হয়ে গেছে, তিনি লাইটার অফ করে দিলেন। হঠাৎ করে আগুন নিভে যাওয়াতে, মানে আলো নিভে যাওয়াতে দপ করে মনে হলো অন্ধকার চেপে ধরলো তাকে। তো চোখের একটা আন্দাজে দেখে নিয়েছেন জয়ের দাদা যে কতটুকু যেতে হবে সামনে গেলেই। তো 1 সেকেন্ডের জন্য দাঁড়ায় গেছিলেন তিনি। দাঁড়ায় গিয়ে তিনি আবার হাঁটা শুরু করলেন। হাতে প্রত্যেকবার তিনি পাড়া দিচ্ছেন এবং মচমচ করে উঠতেছে ফ্লোরটা, কাঠের ফ্লোর। তো তিনি আন্দাজ করে বুঝলেন যে এখানে টেবিলটা, তা হাত দিলেন, দেখলেন হ্যাঁ আসলে টেবিলের কর্নার আছে। তো তিনি ডান দিকে চিন্তা করলেন যাওয়ার, ডান দিকে ওই যে চিন্তা করছেন দরজাটা ওইদিকে, আবার লাইটারটা জ্বাললেন। তো এবার লাইটার জ্বালার পর তিনি দেখলেন যে হ্যাঁ আসলে ওখানে কিচেনে যাওয়ার মানে দরজা আর কি, কিচেনে ঢোকার জায়গা। তো সেটাতে তিনি ঢুকলেন, ঢুকে তিনি দেখলেন যে আসলে মনে হয় একটু কালো দেখছেন সিঙ্ক আছে। তো তিনি তাড়াতাড়ি কাছে গেলেন, গিয়ে ওই সিঙ্কের ওখানে যে সোজা মানে ওখানে কলটা ছিল অন করলেন। তো কল অন করার পর তিনি দেখতেছেন যে ফস ফস করে শব্দ হলো এবং সেখান থেকে ময়লা, লালচে মানে একদম ময়লা পানি বেরোলো। তো তিনি 2 সেকেন্ড দেখলেন, পানিটাতে পড়তে দিলেন, ভিউ করতে দিলেন। আর তিনি অবাক হলেন যে এখানে পানি আছে। এটার জন্য তিনি বুঝলেন যে হয়তো পেছনে বড় ট্যাঙ্ক আছে, সেটা ভরা ছিল পানির, সেটা ট্যাঙ্ক ছিল এবং সেটার থেকে পানিটা নামছে। কতটুকু আছে হু নোস। তো প্রথম একটু লালচে পানি পড়ে যাওয়ার সাথে সাথে তিনি তার ওই যে হাতের যে ক্যানটা, ওটার মুখ খুলে ওটার ভিতরে ধরলেন। তো ভরতেছে পানি, ওটার ভিতরে পড়তেছে। তো সাথে সাথে আবার লাইটার গরম হয়ে গেছে, লাইটার ছেড়ে দিলেন, লাইটার অফ করে দিচ্ছেন, পানি পড়তেছে। তিনি সাউন্ডে বুঝতেছেন যে কতটুকু ভরতেছে তার ক্যানের, এবং খুব খুব আগ্রহ নিয়ে আসেন যে পানিটা বন্ধ না হয়ে যায়, কারণ তিনি জানেন না কতটুকু উপরে ট্যাঙ্কে পানি ছিল। কারণ এই পানিগুলো আসলে ওই যে নিচের পাম্প দিয়ে তুলে আনে উপরের ট্যাঙ্কে, সেখান থেকে পানিটা ছাড়া হয়। যাই হোক, এই বাড়ির ট্যাঙ্কে পানি ছিল। তো ভরতে ভরতে তিনি শব্দ পাচ্ছেন। এক সময় তিনি শব্দ পেলেন যে বললেন তার এটা ভরে গেছে এবং উপচায় গেল। তিনি সাথে সাথে বন্ধ করে দিলেন কলটাকে মোচড়ায়। আর তিনি মানে মনে মনে চিন্তা করছেন থ্যাঙ্কস গড বলে তিনি ওইটার মুখটা আবার লাইটার জ্বালায় মুখটা নিয়ে লাগাইলেন। লাগাই এবার চিন্তা করলেন তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে গেলে হলো। তো তিনি তাড়াহুড়া করে মুখটা লাগায় ঘুরে যখন তিনি হাঁটা দিবেন, এই সময় তার হাত থেকে লাইটারটা পড়ে গেল। তো তিনি লাইটারটা খুঁজতেছেন, লাইটারটা মানে ফ্লোরের মধ্যে তিনি ওই ক্যানটা রেখে লাইটারটা খুঁজতেছেন হাত দিয়ে, থাবায় থাবায় দিক ওই যে কাঠের মধ্যে ঠাক ঠাক ঠাক। লাইটার দরকার, তার অন্ধকারে তিনি কিছুই দেখতেছেন না, এখান থেকে বেরোবেন যে। তো লাইটারটা একসময় হাতে ঠেকে তিনি সাথে নিয়ে লাইটারটা জ্বালালেন। আবার জ্বালানোর সাথে সাথে আবার আলো হইলো, কিন্তু 1 সেকেন্ডে তার কাছে মনে হলো তিনি দরজার কাছে কাউকে দেখছেন যে এরকম নিচু হয়ে তাকে দেখতেছেন, কিন্তু বসে আছেন তিনি, মনে হলো তার দিকে তাকায় আছে এরকম করে উকি দিয়ে বসে, মানে মাটিতে বসে এরকম করে তাকায় আছেন 1 সেকেন্ডের জন্য, একটা চেহারার মতো। চেহারাটা বয়স্ক কোনো মহিলার হবে, বেশ বয়স্ক একটা মহিলার, মনে হয় যে এইভাবে তাকাইছে তার দিকে। তো তিনি যখন নাকি লাইটারটা ওই যে জ্বলছে না, জ্বলে আবার লাইটারটা নিভে গেছে, তো 1 সেকেন্ডে তার আর দেখার সুযোগ হয়নি। তিনি আবার জ্বালানোর চেষ্টা করতেছেন লাইটার, এখন আর লাইটারটা জ্বলতেছে না, তার ফ্লিন্টের মধ্যে আটকায় যাচ্ছে কোনোভাবে। তো খুব রাগ উঠলো জয়ের দাদার। তিনি তাড়াতাড়ি উঠলেন, উঠে চিন্তা করলেন আমি কাকে দেখলাম। তো উঠে তিনি তার ওই হাত দিয়ে আবার ওই ক্যানটাকে নিয়ে আবার ওটা জ্বালানোর চেষ্টা করতেছেন। এখন আর জ্বলে না, শুধু ফ্লিন্টের সাথে ঘষা খায় আর ওই যে ফুলকি উঠে 2-1টা। তো তিনি বেশ মানে অস্বস্তিতে ফিল করলেন যে কাকে দেখছি এখানে এভাবে তাকায় ছিল আমার দিকে। আস্তে আস্তে তিনি হেঁটে ওই কিচেনের দরজার দিকে গেলেন, গিয়ে তিনি বললেন হ্যালো, ইজ এনিওয়ান ইন হিয়ার, মানে এখানে কেউ আছে এরকম বললো। তখন তিনি সোফার কাছ থেকে মনে হচ্ছে উত্তর পেলেন ইয়েস। ইয়েস যে বলছে মনে হয় ফ্যাস ফ্যাসে গলায়, মানে গলাটা ফ্যাস ফ্যাসে টাইপের, মানে এমনভাবে বলছে মনে হয় ফিস ফিস করে বলতেছে। এবং যেই কাউচ থেকে শব্দটা পাইছেন, কাউচটা হচ্ছে ঢোকার যে দরজাটা তার পাশের কাউচে, মানে তাদের যেখানে ঢোকার দরজাটা তার পাশের কাউচে। এবং তিনি খেয়াল করলেন ওইখান থেকে
কেউ একজন ইয়েস বলছে মনে হয়, এবং একটা অবয়বের মতো তিনি দেখতে পাচ্ছেন আলো আধারিতে, তার চোখের মধ্যে তো অন্ধকারটা শুয়ে আসছে অনেকটা, আলো আধারিতে মনে হচ্ছে একটা অবয়বের মতো বসে আছে, এবং সেই মনে হয় বলছে ইয়েস। তো তিনি বলতেছেন জয়ের দাদা, আই এম এক্সট্রিমলি সরি, আই নিডেড ওয়াটার এন্ড আই ডিডন্ট ফাইন্ড এনিওয়ান, মানে আমি এক্সট্রিমলি সরি, আমি ঢুকে পড়ছি এখানে, আমার পানির দরকার, কাউকে পাইনি এর জন্য। তো ওইখান থেকে ওই ফিসফিসে কণ্ঠ তাকে বলছে, ওয়াই হ্যাভ ইউ এন্টার্ড উইদাউট পারমিশন, পারমিশন ছাড়া কেন ঢুকছো? জয়ের দাদা বলতেছে আই এম এক্সট্রিমলি সরি, আবার বললো আই এম এক্সট্রিমলি সরি। তিনি কণ্ঠটাকে আসলে বুঝতে পারছেন না, কণ্ঠটা কেমন জানি একটা ফ্যাস ফেসে টাইপের, মানে খুব ক্লিয়ার না, কোনো মহিলার কণ্ঠই হবে, আবার বেশ ভারী কেমন জানি। তো তিনি বলতেছেন আই এম এক্সট্রিমলি সরি, আই ডিডন্ট সি এনিওয়ান। তাই বলে তিনি বলতেছেন যে প্লিজ ফরগিভ মি, তো আমাকে মাফ করে দেন। এটা বলে সে আস্তে করে হেঁটে সামনে যাচ্ছে। তখন ওখানে বলতেছে ওই ফিসফিসে কণ্ঠটা, হোল্ড অন রাইট দেয়ার, তাকে বলছে ওখানে দাঁড়ায় থাকতে। তো তিনি কিছুক্ষণ দাঁড়ায় গেলেন কয়েক সেকেন্ড। তো তারপরে তিনি দেখলেন যে ওইখান থেকে ওই যে অবয়বটা ওইটা উঠলো, ওই সোফার থেকে মানুষের অবয়বটা উঠে দাঁড়ালো। তো তিনি বলতেছেন যে জয়ের দাদা বলতেছে আর ইউ দ্য ওনার হিয়ার, মানে তিনি বলছে আপনি কি এখানকার ওনার? তো বলছে ইয়েস। তো বলছে এক সেকেন্ডের মধ্যে জয়ের দাদার মনে হলো যে অবয়বটা যে উঠলো, উঠে দাঁড়িয়ে শুধু লম্বাই হচ্ছে, মানে অবয়বটা যতটুকু লম্বা মনে করছিলেন তিনি, একটা মানুষের হাইট কত হতে পারে, 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট, বাট এইটা মনে হলো 6 ক্রস করে আরো লম্বা হলো, আরো লম্বা হলো, কয়েক সেকেন্ডের মধ্যে বেশ লম্বা, মানে 7-8 ফিট লম্বা একটা অবয়ব হয়ে গেল। তো এইটা জয়ের দাদার জন্য নেওয়া খুব ইজি ছিল না। তিনি মনে করছেন যে এইটা মানে ভয়ঙ্কর কিছু। তিনি ওখান থেকে ওই পানির জারটা নিয়ে দৌড় দিলেন, লাফ দিয়ে পড়ে গেটের দিকে দৌড় দিলেন, এবং তিনি একই সাথে লাইটারটা জ্বালানোর চেষ্টা করতেছিলেন এক সেকেন্ডে, জাস্ট দেখার জন্য কি। লাইটার যে তিনি জ্বালাইলেন, তার কাছে মনে হলো তার লাইটারের আগুন জ্বলছে, জ্বলে এখান থেকে ছুটে গেল, মানে তার এখান থেকে লাইটারের মাথা থেকে ছুটে গেল, গিয়ে ওই অবয়বটার কাছে চলে গেল, এবং অবয়বটা পুরো একটা আগুনের মানুষে পরিণত হলো, প্রায় 7-8 ফিট লম্বা, এরকম পুরো একটা আগুনের মানুষ, মানে গ্যাসীয় মানুষ। এবং সেটা মানে সেটার যে আলো আর উত্তাপ, সেটা জায়গাটা কেমন জানি ভরে গেল, খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। তো জয়ের দাদা দরজা তো জোরে, মানে এরকম মানে নবটা কোনো মোচড়ায় লাভ দিয়ে বের হয়ে আসছে বাইরে পোর্চের মধ্যে, বলে দৌড় দিয়ে দরজার উপর, এই যে কাঠের ইসের উপর দৌড় ঝকটক ঠকটক করে নামছেন, নেমেও তিনি দৌড়াচ্ছেন সোজা ওই জায়গা দিয়ে। তো তার কাছে মনে হলো পেছনে ওই বারান্দার মধ্যে ওই আগুনের অবয়বটা এসে দাঁড়াইছে, কিন্তু তিনি এক সেকেন্ডে ভাবতেছেন এইরকম দাউ দাউ করা একটা আগুনের অবয়ব কেন এই কাঠের কিছু ফুটতেছে না, মানে এটা তাকে মানে চরম রকম অবাক করছে। মানে এরকম আগুন কোথাও দাঁড়াইলে তো আগুন লেগে যাওয়ার কথা, আর মানুষের মধ্যে এত লম্বা আগুনের অবয়ব, এটা কি? দৌড়াইতে দৌড়াইতে তিনি যে একদম গাড়ির মধ্যে পড়লেন, এতটা ভয় পাইছিলেন তিনি, গাড়িটাকে তখন আর ওই যে পানি ঢালবেন এগুলো তার মনে নাই, কোনো মতো চাবি ঢুকাচ্ছেন তিনি, যে চাবিটা ঠিক মতো ঢুকতেছে না, কারণ তখনকার গাড়ির চাবি ছিল লম্বা এরকম উঁচু ইসের, এখানে কোনো ভয়। তারপর তিনি তাকাচ্ছেন পেছন দিকে, তিনি এখনো দেখতেছেন ওই আগুনের অভাব দাঁড়ায় আছে ওইখানে। তো তিনি একসময় চাবি ঢুকায় খুলে ফেললেন গাড়িটা খুলে তিনি ওই পানির ইটাকে পাশের সিটে রেখে কোনো মতো তার ইগনিশন এসে ঢোকায়, তিনি জোরেই করলেন, 2 বার করার পরে গাড়ি স্টার্ট হলো, তিনি গাড়ি নিয়ে রাস্তায় উঠে গেলেন। তার এখন আর ওই চিন্তা নাই তার গাড়ি গরম নাকি ভয় আসলে। তো তিনি যখন ওই বাড়িটা পার হচ্ছেন, তখনও তিনি দেখছেন ওই আগুনের অবয়ব সেটা ওখানে দাঁড়ায় আছে, এবং সেটার আলোটা চকচক করে এসে পড়তেছে তার গাড়ির যে কাঁচ এগুলোর মধ্যে পড়তেছে, ওখানে দাঁড়ায় আছে। 2 সেকেন্ড পরে তিনি দেখলেন, তিনি যখন পার হয়ে যাচ্ছেন দেখলেন আগুনের অবয়বটা ফস করে মনে হলো আগুন নিভে কালচে একটা ধোঁয়ার মতো পরিণত হলো, মানে একটা কালচে ধোঁয়ার মতো পরিণত হয়ে সেটা ফস করে উঠে গেল ওই বাড়ি থেকে, এবং বাড়ির ছাদের উপর উঠে গেল একদম। মানে তিনি কিন্তু এটা দেখতেছেন তার এই রিয়ার ভিউ মিরর আর পাশের এটা দিয়ে, কারণ আগুনটা নিভে যে ওখানে উঠছেন, চাঁদের আলো বেশ ব্রাইট আলো আছে চাঁদের, এটাতে ভালোই দেখা যাচ্ছে। দেখুন ফস করে এরকম মনে ধোঁয়ার মতো কালচে হয়ে ছাদের উপর উঠে গেল, আবার ওরকম একটা শেপ নিয়ে ছাদের উপর বসে আছে, ওরকম একটা মানুষের মতো শেপ নিয়ে এরকম বসে আছে। তো ভয়ে তখন জয়ের দাদা প্রচন্ড ভয় পেয়েছেন। তিনি মনে মনে যতটুকু তার মতো যা জীবনে চার্চে গেছেন, যতটুকু যা তিনি যেভাবে সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন সেভাবে স্মরণ করতে থাকলেন। তখন বেশ খানিকটা যাওয়ার পর দেখলেন তার গাড়ির হিটের কাট আবার উঠে গেছে, মানে বেশ
অনেক উঠে গেছে, মানে একদম উপরে। তো তিনি তাড়াতাড়ি গাড়িটাকে রাখলেন রাস্তার পাশে, তো রেখে তিনি ভয় পাচ্ছেন খুব যে তিনি যে পানি ঢালবেন। তো রেডিয়েটর পানি ঢালার নিয়ম হচ্ছে গাড়িটাকে গরম অবস্থায়, মানে স্টার্ট অবস্থায় রেখে ক্যাপ খুলে মানে একটু দিতে হয়, পানি স্টার্ট অবস্থায় পানি ঢালতে হয়। তো এগুলো করার মতো সময় তার আছে কিনা কে জানে। তো তিনি ভয় পেয়েছেন যে গাড়ি নিয়ে যে এখন চলি তাহলে সমস্যা। তো গাড়িটাকে আবার বন্ধ করলেন, করে পানি নিয়ে তিনি বেরোলেন। বেরোয় তার সামনের যে হুড তুললেন, হুড তুলে আটকালেন, দেখেন ধোঁয়া উঠতেছে। তো তার গাড়ির পেছনে তার ছিল এরকম কাপড়ের ন্যাকড়া ছিল, এটা এনে তিনি 1 সেকেন্ড একটু লুজ করে দিলেন রেডিয়েটরের মুখ, ধোঁয়া বেরোলো, পানি বেরোলো, ফস করে পানি বেরোলো। তো ভয় পাচ্ছেন, আবার এদিকে গাড়ি নিয়েও চিন্তা, তার মনে হচ্ছে যে তার পেছনে কিছু একটা আসবে, এরকম চিন্তা করতেছেন। তো তিনি খানিকক্ষণ ওয়েট করলেন দাঁড়ায়, এবং তিনি তখন ওই যে সৃষ্টিকর্তাকে ডাকতেছেন মনে মনে। তো কয়েক সেকেন্ড পর তিনি তার গাড়িটাকে আবার স্টার্ট দিলেন, দিয়ে পানির জারটা নিয়ে বেরোলেন। বের হয়ে তিনি পানি ঢালতেছেন, গাড়ির ইঞ্জিনটা কাঁপতেছে, রেডেল করতেছে, আর পানি ঢুকতেছে ভিতরে। তার কাছে কেন জানি মনে হলো তার গাড়ির পিছনে কিছু একটা দাঁড়ায় আছে, তার কিন্তু হুড তোলা সামনে। তো ভয়ে তিনি আর তাকাইতে পারতেছেন না, তার এই অনুভূতিটা হচ্ছে, তিনি ভয় আর হুডের পেছনে তাকাইতে পারতেছেন না। তিনি পানি ঢালতেছেন, পানি যাচ্ছে ভেতর, রেডিয়েটর ভেতর যাচ্ছে, একটু পর পর উঠে আসতেছে একটু, মানে যেটা হয় আর কি। আর ভয়ে তিনি কাঁপতেছেন। তো এক সময় তার পুরো ঝাড়টা খালি হলো, তিনি ক্যাপটা লাগাই দিলেন। লাগায় তিনি ওই তার যেটা দিয়ে মানে যে ইটা দিয়ে আটকে রাখছিলেন হুকটা দিয়ে, হুকটাও বসালেন। বসে এখন চিন্তা করছেন হুডটা হাত দিয়ে ধরা, হুডটা ছাড়বেন কিনা। তো তিনি ফট করে হুডটা ছেড়ে দিলেন। ভারী হুড, মানে ওই সময়কার গাড়ির অনেক হুড ভারী ছিল। থাম করে বসলো। থাম করে বসার সাথে সাথে তার কাছে মনে হলো তার গাড়ির পিছনে কিছু একটা এরকম ছায়ার মতো একটা ফিগার, বেশ বড়, কালচে, এরকম করে দাঁড়ায় আছে, এরকম হাত দুইটা এরকম উঁচা করে দিয়ে। তো মানে তখন আসলে জয়ের দাদার মানে কোন রকম অনুভূতি শূন্য হয়ে গেছেন তিনি। কিন্তু তিনি এক লাফ দিয়ে গাড়ির গেট খুলে ভিতরে ঢুকে তাড়াতাড়ি গাড়ি মানে মানে সাথে সাথে গিয়ারে ফেলে তিনি সামনে ছেড়লেন আর কি, গাড়ি এক্সেলারেটর চাপ দিলেন। গাড়ি সামনে ছুটলো। তার কাছে জানি কেন মনে হচ্ছিল তার গাড়িকে ফলো করে কিছু উড়ে আসতেছে। তো তিনি এক সময় সেই যখন ওই যে ডার্ট রোডে পড়ছেন, পটপট পটপট করে চাক্কা যাচ্ছে, ওই জায়গায় যে প্রচন্ড ভয় পেয়েছিলেন তিনি, যেখানে ব্রেক করলে গাড়ি কিন্তু ঘুরে যাবে, মানে এখানে গাড়ি মানে বারবার স্পিন করবে এরকম অবস্থা। আর ওই জায়গাটা স্লিপ করবে, স্কিড করবে ছোট পাথরের জন্য। খুব ভয় পেয়েছিলেন। তার কাছে কেন জানি মনে হচ্ছে কিছু একটা ফলো করে করে আসতেছে তার গাড়িকে। তিনি কিছু দেখতেছেন না গাড়ির মধ্যে বসে পেছনে, কিন্তু তার কাছে মনে হচ্ছে। যাই হোক, এক পর্যায়ে আবার রাস্তায় উঠলেন, উঠে সেই রাইটে টার্ন নিয়ে তিনি খুব স্পিডে চালায় আসলেন। এসে তিনি যখন দেখতেছেন তাদের যে ওই সেটেলমেন্টের যে গেটটা, তিনি মনে করছেন তিনি ভেঙে ঢুকে যাবেন এরকম। যাই হোক, তারপরে তিনি থামলেন ওখানে। থামার পর তিনি গাড়ি থেকে জাস্ট জানলা বের করে, মাথা বের করে সিকিউরিটিদেরকে ডাকলেন। তো দেখলেন যে অনেক 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 অনিচ্ছা সত্ত্বেও সিকিউরিটি একজন আসলো, এসে ওখানে দাঁড়ায় বারবার তাকাচ্ছে এদিক ওদিক। তো তিনি বের হয়ে পাশ দেখালেন, বললেন যে আমি এখানকার নতুন ইঞ্জিনিয়ার, আমি বেরোয়েছিলাম বলে বেরিয়েছি। তো বলার পর তারা খুলে দিল দরজা। তো তিনি ঢুকলেন, গাড়ি নিয়ে ঢুকে তার যে অ্যাপার্টমেন্ট দিয়েছিল তার মনে আছে ওইখানে রাখলেন, গাড়িটা পার্ক করলেন, করে আসলেন। তার কিন্তু হিটের কাঁটাটা এখনো পুরোপুরি নামে নাই, মানে মোটামুটি ভালোই গরম দেখাচ্ছে। মনে হয় ঘাপলা হয়েছে কোনো তার রেডিয়েটারে, হয়তো এটা ক্লিন করা হয় নাই বা সামথিং লাইক দ্যাট। এতক্ষণ চলছে, এটা কোনো ফ্ল্যাশ করা দরকার, কিছু একটা সমস্যা আর কি। যাই হোক, তিনি গাড়িটাকে ওখানে পার্ক করে রেখে তিনি বেরোলেন। বের হয়ে এসে তিনি আগে অ্যাপার্টমেন্টে ঢুকলেন না, তিনি সিকিউরিটিদের কাছে গেলেন। হেঁটে যেয়ে বলতেছেন যে তোমাদের এখানে জায়গাটা সুবিধার না, এরকম ব্যাপার আমি এখানে যে এরকম দেখছি। তো সিকিউরিটি দুজন মুখ চাওয়াচাই করতেছে, মুখ চাওয়াচাই করে বলতেছে যে এখানে যে আমরা কত কিছু দেখি, এগুলো যদি আপনাকে বলি তাহলে তো আপনি পুরাই ভয় পেয়ে যাবেন। বলে মানে, বলে এই জায়গা একদমই অন্যরকম। এই যে জায়গাটাতে তৈরি হচ্ছে, মানে এই যে আপনাদের হাউজিং হচ্ছে, ওই পাশে পাহাড় দেখছেন, দেখাইতেছে হাত দিয়ে একদম, ওই পাশে পাহাড়, ওই পাহাড়ের ওখান থেকে আমরা প্রায় দেখি এরকম দল বেঁধে কালো কালো এরকম ক্লোক পরা ঘোড়ায় করে এসে এদিক দিয়ে চলে যাচ্ছে। আবার এখানে দেখি কতগুলো ঘোড়া মাঝে মাঝে এখান থেকে এসে দৌড়া উঠে। এগুলোর মধ্যে কোনো নাই, কোনো রাইডার নাই, জাস্ট ঘোড়া, কালচে ঘোড়া। এবং এখান থেকে এখানে দৌড়াদৌড়ি করে আসে, অনেক সময় ডাক দেয় এখানে এসে, একদম ডাকাডাকি করে এই দরজা খোলার জন্য। তো আপনারা জানেন না হয়তো যে যখন এই হাউজিং গুলো তৈরি হয়, আপনি ইঞ্জিনিয়ার মানুষ, তারপর আপনারা বলি যে আমাদের এখানে তৈরি হওয়ার সময় চার্চের মানুষজন আসছিল, তাদেরকে সাথে নিয়ে আসছিল কোম্পানির লোকজনরা, এবং বিশেষভাবে এই জায়গাটাকে ব্লেসড করা হয়েছে যাতে এই জায়গায় কাজ করা যায়, নাহলে এই জায়গা আসলে কাজ করা হয়তো সম্ভব হতো না। আপনারা এখানে এগুলো শেয়ার করলাম বিকজ আপনি আমাদের প্রজেক্টের ইঞ্জিনিয়ার, আপনাদের তো জানানো উচিত।
আর আপনি যাতে এরকম না বেরোন, আপনি যে যখন গেছেন আপনি গ্রোসারির কথা বলে গেছেন, এর জন্যই সবাই যেতে দিছে আপনাকে, কিন্তু আসলে মানে সেফ না। তো বললো যে আমি ওখানে তখন সে শেয়ার করলো, জয়ের দাদা সব শেয়ার করলো যে ওইখানে এরকম এরকম দেখছি। বলো ওইখানে আমরাও শুনছি যে বাড়িটা আছে, ওইটা নাকি একদম চরম হন্টেড বাড়ি। ওই বাড়ি অনেকদিন ধরে পড়ে আছে। ওখানকার বাড়ির যে মালিক ছিল সে ওখানে ব্ল্যাক ম্যাজিক করতো এবং আরো অনেক কিছু করতো, তার সাথে সাঙ্গপাঙ্গরা আসতো অনেক কিছু, এবং বাড়ি পরবর্তীতে তারা ছেড়ে অ্যাবান্ডন করে চলে গেছে। তো ওইখানে মানুষ ভয় পায়। তো তখন সে বললো যে হ্যাঁ আমি গ্যাস স্টেশনের লোকের সাথে কথা বলছিলাম, সে কিছু বলবে না তো, তার ভয় আছে না, ওর তো গ্যাস স্টেশন কাছাকাছি। এই তো বলছে যে এর জন্য রাতের বেলা ওইদিকে বেরোয়েন না, এদিকে থাকেন। আর আপনার কাজকর্ম না থাকলে ওই আপনার ওয়ার্কিং সাইটগুলোতেও যান না আপনি, মানে ওইদিকে মানে যে ঘোরাঘুরি করেন না। তো বললো যে আমার যে ওখানে আরেকজন বললো এখানে যে ওই দিক দিয়ে যে ফোরম্যান যে ছিল সে বললো যে ওই দিক দিয়ে যাওয়া, যে ঘুরে দেখতে। বলে দেখেন দিনের বেলা দেখেন। তো যে নাকি ওই সিকিউরিটি ছিল ওই দুইজনই কৃষ্ণাঙ্গ ছিল এবং দুইজন খুব ভালো মানুষ। তো এর জন্য জয়ের দাদাকে খুব সুন্দর করে বুঝায় বললো সবকিছু। তো জয়ের দাদাও বুঝছে, বোঝার পর সে চলে আসছে। আসার পর তার অ্যাপার্টমেন্টে ঢুকেও তার কাছে কেমন যেন লাগতেছিল। তো সে মোটামুটি অ্যাপার্টমেন্টে ঢুকে কিছুক্ষণ বসে চেয়ারে নিজের মতো প্রে করে। তার মা তাকে প্রেয়ার শিখাইছিল ছোটবেলা অনেক রকম, তো সেগুলো সে প্রে করার পরে তার বাসার থেকে যেসব তাকে যে ধর্মীয় ক্রস টস দিছে এগুলো বাসার মধ্যে রাখে, গোছায়। তারপর সে বাসাটার মধ্যে মানে তার মতো চলা শুরু করে। কিন্তু জয়ের দাদার কাছে ওই বাসাটাও ভয়ের মনে হচ্ছিল যে পুরোপুরি জানি কিছু একটা আছে বাসার মধ্যে, এরকম লাগতেছিল, মানে কিছুই তার কাছে ভালো লাগতেছিল না। তো যাই হোক তাকে তো কাজ করতে হবে। তো সে তার রুমে গিয়ে নাকি যে তার রুমের সাথে লাগোয়া একটা এরকম দরজা ছিল বারান্দায় যাওয়ার জন্য, তো বারান্দাটা আবার ওই নেট দিয়ে লাগানো, ওইখানে নেট লাগায় দেওয়া যাতে কোনো পোকামাকড় বা কিছু না ঢুকে। কিন্তু ওইখানে তেমন একটা পোকামাকড় সে দেখে নাই, বাট নেট দিয়ে লাগানো। তো ওই বারান্দায় ঢুকলেও নাকি কেমন যেন একটা অনুভূতি হইতো। উনি যে কয়েকদিন ওখানে ছিলেন কাজের জন্য তিনি খুব মানে চাপের মধ্যে ছিলেন। আর পরবর্তীতে জয়ের দাদা নাকি শুনছিলেন যে ওই জায়গাগুলা একসময় মানে ওখানে অনেক মানে হয়েছে, মানুষজনের সাথে মারামারি হয়েছে, মারামারিতে অনেক মানুষজন ওখানে মারা গেছে। এবং ওই জায়গাগুলো নাকি অভিশপ্ত, এবং কিছু অংশে নাকি কিছু মানুষ আসছিল যারা নাকি ওখানে এসে এই ধরনের চর্চা করতো, উল্টাপাল্টা চর্চা আর কি। তো এই চর্চার জন্য জায়গাগুলা খুবই ভয়ঙ্কর রকমের হন্টেড। আর আপনারা আমাদের সাথে থাকবেন, ঘটনা পাঠিয়ে আমাদেরকে সঙ্গ দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করে দেবেন। তাহলে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, টাটা। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমার নাম রিপন, আমি লালহাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের একটা জেলের ঘটনা। ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হলো আব্দুল মালেক। তিনি তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করেছেন। তো তিনি একজন পেশায় জেলে ছিলেন, মাছ ধরেই তার সংসার চলতো। তো ঘটনাটা প্রায় 12 বছর আগে। তখন মালিকের বয়স ছিল 30-এর কাছাকাছি। তিনি পেশায় জেলে ছিলেন। ব্রহ্মপুত্র নদ এবং আশেপাশে বিলে তিনি মাছ ধরে সংসার চালাতেন। তো বর্ষাকালের শেষ সময় নদীর সঙ্গে আশেপাশে বিলগুলো একাকার হয়ে গিয়েছিল। সেই সময় বড় মাছ পাওয়া যেত বলে অনেকেই রাতের বেলাও মাছ ধরতো। তো তিনি যেহেতু একজন জেলে ছিলেন, তার একটা নৌকাও ছিল। তো সেই সময় পানি বেশি হওয়ার কারণে দেখা যায় যে তারা একটা, আমরা বলি যে হচ্ছে ফাঁসি জাল, যে জালগুলো দিয়ে ছোট বড় মাছ ধরা যেত। বড় মাছের জন্য বড় ফাঁসি জাল, ছোট মাছের জন্য ছোট ফাঁসি জাল। এবং সেই মাছগুলো ধরার জন্য তাদেরকে ওই নদীতে তারা জাল পেতে রাখতো। পেতে রাখার পর দেখা যায় যে কয়েক ঘন্টা পরে আর কি সেই জালগুলো তোলা হতো। তো অনেক সময় অনেক মানুষ আছে যারা আসলে ওই রাতের বেলা 10টা-11টার সময় তারা জাল পেতে রাখেন এবং ফজরের আগে আর কি তারা সেই জালগুলো নদী থেকে তুলে নিয়ে আসেন। তো হয় কি রাসেল ভাই, অনেকে এই ফাঁসি জালগুলো কিন্তু কেনার জন্য মোটামুটি বেশ টাকা খরচ হয়। একটা জাল দেখা যায় যে একটা ফাঁসি জাল, বড় মাছ ধরা ফাঁসি জালগুলো 2-3 হাজার টাকা পর্যন্ত দাম হয়ে যায়। যেহেতু এটা 12 বছর আগের ঘটনা, সে সময়কার আজকের মতো 2-3 হাজার টাকা সে সময়কার 4-5 হাজার টাকার সমান। তো বড় বড় যে ফাঁসি জালগুলো, এগুলোতে কিন্তু দাম বেশ মানে বেশি ছিল। সেই সময়ে 2-3 হাজার টাকা ছিল।
তো দেখা যায় যে এই ফাঁসি জালগুলো পেতে রাখার পর বাসায় আসলে দেখা যায় অনেক সময় দেখা যায় যে সেই জালগুলো হারিয়ে যায় বা অনেকে চুরি করে নিয়ে যায়। তো এই কারণে তিনি কি করেন, ওই জালগুলো হলো নৌকা দিয়ে তিনি জালগুলো পাতেন পানির মধ্যে পেতে রাখেন, এবং পেতে রাখার পর তিনি ওই বিলের একপাশে একটা খুঁটির মধ্যে তার নৌকাটাকে বেঁধে রেখে তিনি সেখানে হয়তো বা শুয়ে থাকেন এবং এক কথা পাহারা দেন। তিনি ওখানে হলো বিড়ি খান বা হচ্ছে দেখা যায় যে আরো যারা জেলে আছে তাদের সাথে গল্প করেন, এই ধরনের তারা করতেন আর কি। তো সেদিন হয় কি, সেদিন তিনি বিলে একাই ছিলেন, যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়তেছিল বা বৃষ্টি উপক্রম, আবহাওয়া মেঘলা ছিল, যার কারণে অনেকেই মাছ ধরতে আসেননি। তো তিনি যেহেতু একজন পেশাদার জেলে, তো তার মাছ ধরাটাই হচ্ছে নেশা এবং পেশা, তো তিনি মাছ ধরার জন্যই এসেছেন। তো সেদিন তিনি একাই ছিলেন সেই বিলের মধ্যে। তো তিনি ওই বিলের মধ্যে সময়টা বেশ কাটান এবং ফজরের দিকে তিনি চিন্তা করেন যে এখন জালটা তোলা যাবে এবং জালটা তুলে তিনি বাসায় চলে যাবে। কিন্তু রাসেল ভাই, তখনও কিন্তু এখনো অন্ধকার ছিল, মানে এখনো যে আলো ফুটেছে বিষয়টা তা না, অন্ধকারই ছিল ফজরের আজানের পরে আর কি। তো সেই সময় তিনি জালটা তুলতে গিয়ে যেটা দেখেন যে জালটা প্রচন্ড পরিমাণে ভারী লাগতেছে এবং তিনি বেশ অবাক হয়ে যান। জালে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়েছে এবং তিনি মহা খুশি যে অনেক মাছ পেয়েছেন। তো রাসেল ভাই, সেদিন তার সাথে কোনো ধরনের ভৌতিক ঘটনা ঘটেনি। সমস্যা দেখা দেয় দ্বিতীয় দিনে এমন কিছু তার সাথে ঘটনা ঘটে যেটা তিনি তার জীবনটাকে এলোমেলো করে দেয়। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো দ্বিতীয় দিন তিনি একইভাবে নদীতে আসেন, বিলের মধ্যে আসেন, সে ব্রহ্মপুত্র আশেপাশে বিলে তিনি আসেন। তো সেখানে তিনি জাল পাতিয়ে রাখেন এবং একইভাবে তার নৌকাতে তিনি অবস্থান করেন জাল পাহারা দেওয়ার জন্য। তো সেদিনও হালকা টিপটিপ করে বৃষ্টি পড়তেছিল। তো তার নৌকার মধ্যে একটা ছই টাঙানো ছিল, তো তিনি ছইয়ের ভিতরেই ছিলেন, কোনো সমস্যা হচ্ছিল না। তো রাসেল ভাই, রাত যখন 2:30 বাজে সেই সময় তিনি অনুভব করেন, এই মালিক মিয়া অনুভব করেন যে পানির উপর যেন কেউ হেঁটে যাচ্ছে। তো প্রথমে তার কাছে মনে হচ্ছিল যে হয়তো টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, অথবা বৃষ্টির পানির শব্দ বা অন্য কিছু শব্দ হতে পারে। কিন্তু রাসেল ভাই, ওই কেউ একজন যখন পানির মধ্যে হেঁটে যায়, যেরকম একটা শব্দ হয়, সেরকম শব্দ যেন খুব স্পষ্ট তিনি শুনতে পাচ্ছেন। মনে হচ্ছে যে তার নৌকার পাশ দিয়েই এই ধরনের শব্দ তিনি পাচ্ছেন। তো তিনি কৌতূহল সামলাতে না পারে, তিনি যেহেতু তার কাছে একটা লাইট ছিল, তো তিনি লাইটটা হলো নিয়ে বাইর হয়ে দেখেন আশেপাশে কোনো কিছুই নেই। তো তিনি আবার পুনরায় সেই নৌকার ছইয়ের ভিতরে যান এবং তিনি বিষয়টাকে স্বাভাবিক মনে করেন। তো ফজরের আগে তিনি হলো আজকে তাড়াতাড়ি, যেহেতু এর আগে অনেক মাছ পেয়েছেন, তো তিনি চিন্তা করেন যে যেহেতু গত রাতে অনেক মাছ পেয়েছি, তাহলে আজকে এত লেট করার কি দরকার, ফজরের আগেই তার জালটা তুলে ফেলা উচিত। তো তিনি যেহেতু আজকে জালটা খুব তাড়াতাড়ি প্রায় 10টার দিকে পেতে রেখেছেন, তো তাড়াতাড়ি ওঠালে সমস্যা নেই। তো রাসেল ভাই, তিনি যখন জালটা তুলতে যাবেন, তিনি অনুভব করেন জালটা এত পরিমাণ ভারী যেটা বলার বাইরে। তার কাছে মনে হচ্ছে যে জালটা তোলার সময় জালটা যেন সেই ফাঁসি জালটা যেন ছেড়ে যেতে চাচ্ছে, এতটাই পরিমাণ তার কাছে ভারী লাগতেছে। তো তিনি অবাক হয়ে যান যে কি ব্যাপার, জালটা এত ভারী লাগতেছে কেন। তো জালটা তিনি তুলতেছেন, দেখতেছেন, কিন্তু জালের মধ্যে কোনো মাছ নেই। তিনি প্রায় জালটা অর্ধেকটা জাল তুলে তুলে দেখতেছেন, কিন্তু জালের মধ্যে কোনো মাছ নেই। তিনি খুবই অবাক হয়ে যান যে গত রাতে আমি এতগুলো মাছ পেলাম, আজকে না হয় অর্ধেক পাবো বা 3/1 পাবো, কিন্তু কি ব্যাপার, মাছ কেন জানি একটাও জালের মধ্যে লাগেনি। মানে তিনি কোনোভাবেই মেলাতে পারতেছেন না। আর একটা বিষয় তার কাছে খুবই আশ্চর্য লাগতেছে, সেটা হচ্ছে যে জালটা প্রচন্ড রকমের ভারী। তো রাসেল ভাই, তিনি অর্ধেকটা জাল তোলার পর তিনি একটা জিনিস অনুভব করেন যে মানে তার হাতে বা হচ্ছে তার নৌকাটা এই জালটা যে তিনি তুলতেছেন, তিনি দেখতেছেন নৌকাটা যেন খুবই ভারী হয়ে যাচ্ছে। তো রাসেল ভাই, তিনি যখন এই বিষয়টা অবলোকন করেছে, কি ব্যাপার, এই জালটার এত ওজন, তার জালের ওজনেই নৌকাটা ভারী হচ্ছে মনে হয়, কিন্তু
জালটা সবগুলো জালের ওজনে মিলিয়ে 1 কেজি ওজন হওয়ার কথা না, যেখানে পানি থেকে তোলার পর সেই জালটার ওজন সর্বোচ্চ 1 থেকে 2 কেজি হবে। সেখানে এই জালটার 1 কেজি বা অর্ধেকটা জাল তোলার পর 1 কেজি ওজনে নৌকাটা এত ভারী হবে, তার কাছে বেশ অবাক লাগতেছে। মনে হচ্ছে যে নৌকাটা পানিতে ডুবে যাবে, এত ধরনের মানে ভারী হয়ে গেছে নৌকাটা। তো তিনি তার হাতে থাকা লাইটটা দিয়ে যখন তিনি ভালোভাবে সেই জালটাকে তিনি অবলোকন করতে যাবেন, তিনি যেটা দেখতে পান সেটা দেখার জন্য ওনারা প্রস্তুত ছিলেন না। কারণ তার ওই জালের যে নিচের দিকে যে নর্মালি হচ্ছে ফাঁসি জালগুলো তো দেখ মাটির ইয়া থাকে, আপনার ছোট ছোট গোল গোল ওদের ভারী কিছু ইয়া করার জন্য, মানে মাটির নিচ পর্যন্ত যেন জালটা যেতে পারে এই জন্য ভারী কিছু দেওয়ার জন্য মাটির ওতে গোল গোল সুতার সাথে লাগানো থাকে। এটা বলে আমরা কি বলি, গ্রাম্য ভাষায় গিট্টি অনেকে বলে, যে ওই নিচে আর কি দেয়া থাকে জালের মধ্যে। তো তিনি দেখেন যে সেই জালের ওই মাটির ইয়াগুলোর জায়গায় এক ধরনের একটা চেনের মতো, একটা চিকন একটা চেনের মতো, লোহার একটা শিকলের মতো লাগানো। তিনি দেখতে পান যে পুরো জালটা দিতে যেন ওই চেনের মতো লাগানো। তো তিনি খুবই অবাক হয়ে যান, কারণ তার তো জালের মধ্যে কোনো ধরনের চেনের শিকল ছিল না। তাহলে এই শিকলটা কোথা থেকে এলো? তিনি বেশ অবাক হয়ে যান, এবং যখনই তিনি ওই জাল থেকে চেনের শিকলটা সরাতে যাবেন আসল ভাই, তিনি কোনোভাবেই সরাতে পারতেছেন না। তো তিনি একটা যেহেতু তিনি পারতেছেন না, এক পর্যায়ে তিনি দেখেন যে জালটা যতই তিনি তার নৌকাতে তুলতেছেন, সেই চেন সহ নৌকাটা যেন ততই ডুবু ডুবু অবস্থা হয়ে যাচ্ছে, মানে নৌকাটা অত বেশি ভারী হয়ে যাচ্ছে এবং ডুবু ডুবু অবস্থা হয়ে আছে। তো তিনি একসময় বাধ্য হয়ে যান যে ওই জালটাকে আবার পুনরায় বিলের মধ্যে পাততে, কারণ জালটাকে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ পুরো জালটাকে তিনি নৌকায় তুললেই তার নৌকাটাই ডুবে যাবে, বিষয়টা এরকম। তো এরপর তিনি সেই আহ, জালটা রেখে যখন ফজরের আগেই বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দেবেন, তখনই যেটা রাসেল ভাই দেখেন যে পানির উপর একটা অবয়ব হেঁটে বেড়াচ্ছে, একটা হুবহু মানুষের মতো দেখতে। তিনি প্রথমে ভেবেছিলেন যে হয়তোবা অন্য কোনো নৌকাতে থাকা এটা কোনো মানুষ হবে, যেটা হয়তো তার মতোই জেলে। কিন্তু তিনি যখন ভালো করে লক্ষ্য করে দেখেন সেই নৌকার মধ্যে অবয়বটা কোনো সাধারণ মানুষ না, দেখতে একদম বিভৎস একটা মানুষ। তিনি এটা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান, এবং তিনি সেখানে একমতো দেরি না করে তিনি বাসায় চলে আসেন, এবং বাসায় আসার পর থেকে তিনি অসুস্থ হতে শুরু করেন। তিনি এরপর প্রচন্ড অসুস্থ হয়ে যান। তো এরপরে তাকে একজন হুজুরকে দেখানো হয়, এবং হুজুর বলেন যে ওই অবয়বটা খারাপ জিন ছিল। ওই জিনটা নাকি মানুষকে শিকলের মাধ্যমে নাকি ওই নৌকাগুলো ডুবিয়ে মারে। যখন কোনো ব্যক্তি তার জাল একদম পুরোপুরি নৌকাতে তোলে, নৌকা ভারী হয়ে পানি ডুবে যায়, এবং পানিতে ডুবে যাওয়ার পর তাকে নাকি ওই জিনটা মেরে ফেলে। তো ভাগ্য ভালো, সে আসলে জালটা পুরোটা নিয়ে আসেনি, জালটা জেলে রেখে এসেছে, এই কারণে তার সাথে আসার সমস্যা হয়নি। কিন্তু সেই অভাবটা যেহেতু তার পিছু নিয়েছে বা তার উপর ভর করেছে, যার কারণে সে অসুস্থ হয়েছে। তো পরবর্তীতে সেই হুজুর তাকে আর কি পানি পড়া তাবিজ দেন, এতে করে তিনি পরবর্তীতে সুস্থ হন। এবং পরবর্তী থেকে তিনি আসলে বিশেষ করে রাতের বেলা আর তিনি কখনোই ওই নদীর মধ্যে থাকেননি। তিনি দেখা যায় যে সন্ধ্যার সময় জাল পেতে রেখে আসতেন, এবং পরবর্তীতে সকালবেলা তিনি সেই জাল তুলে নিয়ে আসতেন। এতে করে তার কোনো সমস্যা হয়নি। তো এটা ছিল রাসেল ভাইয়ের ছোট্ট একটা ঘটনা। আমি জানি না ঘটনাটা কতটুকু ভৌতিক ছিল। তো এটাই ছিল আমার ঘটনা। বর্ষাকাল শুরু হয়ে গেছে অনেক দিন আগে, কিন্তু সেদিনের বৃষ্টিটা আসলে একটু ডিফারেন্টভাবে পড়ার কারণে বর্ষাকে নতুন করে ফিরে পাওয়ার আনন্দে নরিন। প্রায় অনেক দিন পর বৃষ্টি শুরু, এইটাই মনে হয় তখনকার বর্ষার শুরু হয়ে গেছে। রাতের অন্ধকার, এবং বৃষ্টিটা শুরু হয় রাতের অন্ধকারে। অনেকেই বৃষ্টি শুরু হলে রাতের অন্ধকার হোক এবং দিনের বেলা হোক বৃষ্টিতে ভিজতে চলে যায়, এবং সেটা যদি অনেক দিন পরে গরমের পরে হয় সেটা তাহলে তো অনেক কোনো কথা নেই, যতক্ষণ বৃষ্টি পড়ে ততক্ষণই বৃষ্টিতে ভেজা হয়। বাসায় পরিবারের সবাই ছিল। এর মধ্যে ছোট মেয়েটাকে সাথে নিয়ে মা মেয়ে দুজনেই মিলে ছাদে যায়।
মেয়েটা ডিভোর্স ছিল, বাবার বাড়িতে থাকতো। আচ্ছা, মেয়েটার নাম বলা যায় তো নাকি? মেয়েটার নাম, আমি কোনো ছদ্ম নাম ব্যবহার করছি না। মেয়েটার নাম হচ্ছে উম্মে নওরিন। আর নওরিনের 7 বছরের মেয়েটার নাম জাইমা। আসলে সেই সময় বয়সটা 7 ছিল মেয়েটার। জাইমার 7 বছর বয়স ছিল। খুব বেশি দিন আগের ঘটনা বলছি না। যখন ঘটনাটার উৎপত্তি হয় তখন 2009 অথবা 10-এর মাঝামাঝি সময়ে। নরিনের বিয়ে হয়েছিল 20 বছর বয়সে। আজকে এখন বৃষ্টির থেকে একটু পেছনের দিকে যেতে চাচ্ছি। ওই সময় নরিনের বয়স হচ্ছে 2002 সালে নরিনের বয়স হচ্ছে 20 বছর। বিয়েটা আসলে পারিবারিকভাবে হয়, কারণ নরিনের যে অবস্থা ছিল তাতে বিয়েটা না দিলে পারা যাচ্ছিল না। আসলে মেয়েটা দেখতে শুনতে ভালো, ওই সময় খুব ভালো ছিল। আর এলাকায় ছেলেপেলেদের উপদ্রব এবং আজগুবি ছেলেদের উপদ্রবে আসলে নরিনের বাবা জোর করেই মেয়েটাকে বিয়ে দিয়ে দেয় একটা ছেলের সাথে। ছেলেটার নাম রকিব, ভালো চাকরি করে। বাসরাতে ছেলেটা বাসায় ছিল না, বন্ধুদের সাথে আড্ডায় ছিল। বাসায় আসেই নেই সারা রাত। তাস খেলেছিল নাকি জুয়া খেলেছিল সেটা আমরা জানতাম না, জানি না। যেভাবে নরিন বলছে সেভাবে বলছি। কখনো আসে, আর ওই বাসায় কখন আসে সেদিন রাতে সেটা নরিনের মনেও নাকি ছিল না। পরের দিন থেকেই গরম পানির মতো যেভাবে গরম পানি ফোটে সেরকমভাবে কথা ফুটতে শুরু করে নরিনের শ্বশুর বাড়িতে। শাশুড়ির একটা কথা, আমার ছেলেটাকে কত কষ্ট করে অফিসে যায়, কোথায় আমাকে অমুকের মা গাড়ি দিবে বলল, ওইখানেই রাজি, সাথে সাথে রাজি হয়ে যাওয়া দরকার ছিল। শুধু আসলে চেহারা দেখলেই হয় না, অনেক কিছুই দেখার লাগে। ওই ছেলেটার নাম প্রকাশ করতেও বাধা নেই। আমি রকিব নামটা বলছি, সেটাও নর্মাল, সেটাও সত্যিকারের নাম, ছদ্ম নাম না। ছেলেটা ভালো জায়গায় চাকরি করতো, কিন্তু মায়ের কথাগুলোর কোনো প্রোটেস্ট করতো না। মা যেসব কথাগুলো বলতো সেগুলোর প্রোটেস্ট করতো না। শুরুর দিন থেকেই শুরু হয়ে যায় কথাবার্তা, শুরুর দিন থেকেই শুরু হয়ে যায় প্রেশার। অনেকে বিয়ের শাদীর পরে অনেক সময় দেখা যায় যে বাসায় আত্মীয় স্বজনের আগমন ঘটে, বাসায় আত্মীয় স্বজন আসে। ওদের বাসায় আসলে কোনো আত্মীয় স্বজনের আগমন ছিল না। কেন ছিল না সেটাও আমি জানি না, আসলে সেটা নরিন জানতো না। মেয়েটা তখন মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ক্লাস শুরু হয়নি, আর তখনই বিয়ে হয়ে যায়। যাই হোক, মেয়েটা গভীর রাতে, মানে যখন ইউনিভার্সিটি শুরু হয়ে গেল, মেয়েটা গভীর রাতে পড়াশোনা শুরু করতো। দিনের বেলা পড়তে পারতো না, শাশুড়ির প্রেশার। তো রকিব প্রথমে আসলে ওকে কিছু বলতো না। প্রথমে শুনতো, মায়ের কথা শুনতো, কিছু বলতো না। মায়ের কথা কিছু বলতো না, কিন্তু সারাটা দিন মায়ের কথা শোনার পর এই মেয়েটার অমানসিক অত্যাচার এবং অমানসিক কাজকর্মতেও কোনো ভয়েস রেজ করতো না, কখনো কিছু বলতো না। মেয়েটা রান্না করতো, প্রথম দিন থেকেই ঘর গোছাতো, কাপড় ধুতো, সবার কাজ করতো। সবার না, সবই করতো। আর নরিনের শাশুড়ি যখন ওর বাচ্চা পেটে চলে আসে তখনও ওইগুলো করাতো। যখন এসে পড়ে বাচ্চা, তখনও মেয়েটাকে দিয়ে এগুলো করানো থামালো না। যখন জানলো যে তারা দাদি হবে, তারপরও থামালো না। তো নরিনের শ্বশুর মাঝে মধ্যে জিনিসগুলোর এগেনস্টে কথা বললেও নরিনের শাশুড়ির জন্য সবসময় কথাগুলো আসলে রাখতে পারতো না। নরিনের শ্বশুর খুব ঝামেলায় পড়ে যেত। আর শুরুতে এই কথাগুলা বেশ খোটা দেওয়ার মতো কথাবার্তা ওকে বলতো, এবং একটা সময় খোটা কথাগুলো নরিনের মধ্যে নরিনকে অভ্যস্ত করে ফেলে। এটাতে নরিন অভ্যাস হয়ে যায়। বাবা মাকেও বিষয়টা জানানো হয় না, কারণ আসলে বাবা মার প্রতিও নরিনের একটা ক্ষোভ থাকে। যেহেতু বাবা মা কিছু বলতো না, বাবা মাকে জানিয়েছিল প্রথম, কিন্তু যেহেতু বাবা মা কিছু বলতো না, নরিনেরও একটা ক্ষোভ শুরু হয়ে যায়, বাবা মার সাথে কানেকশনই রাখতো না। তো এমনও না যে নরিনের বাবা মার টাকা পয়সা নাই, টাকা পয়সার খুব প্রয়োজন, নরিনের শ্বশুর অনেক টাকা পয়সা ধার দিয়েছে যেন চুপ করে থাকে, না সেরকম না। নরিনদের নিজেদের বাড়ি, টাকা পয়সার কোনো অভাব নাই, নাহলে নরিনের মা বাবা কেন চুপ করে থাকতো? এই সময়ে এই জিনিসগুলো তো চুপ করে থাকা যায় না। তো একদিন রাতের বেলা ঘুমের মধ্যে হঠাৎ কে যেন নরিনের গলায় নরম করে হাত বুলাচ্ছিল। নরিন সারাদিনের ক্লান্ত ছিল, যেহেতু রাত 9টার দিকে, তো তখনও অফিস থেকে আসে নাই আসলে রকিব। তো হঠাৎ ও গলার মধ্যে এরকম আলতো করে হাত বুলানোর স্পর্শ পায়, সাথে সাথে চোখ খুলে দেখে রকিব। পরে আদরের নরম হাতটা হঠাৎ করে লোহার মতো শক্ত হয়ে যায়, গলায় চাপ পড়ে। বলছিলাম তখন রাত 9টা বাজে।
নওরিনের তখন দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, পুরো মুখ নীল হয়ে যাচ্ছিল, এমন অবস্থা আর কি। হঠাৎ করেই দরজায় নক করার শব্দ আসে খুব জোরে, সাথে সাথেই রকিব ভয়ে হাতটা ছেড়ে দেয় গলা থেকে। পুরো বাসায় তার শ্বশুর এবং ননদটা ওকে প্রচন্ড সাপোর্ট করতো, পক্ষে কথা বলতো। তো ননদ ওকে বলে, তুই তাড়াতাড়ি নিচে যা, আব্বা ডাকতেছে, বাজার নিয়ে আসছে। তখনও ননদকে বলে যে আমি চলে যাব বাসায়, আমাকে এরকম গলায় চাপ দেয় রকিব, আমি আর থাকতে পারছি না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রকিব আমার গলা চাপ দিয়ে ধরেছিল, আমাকে মেরে ফেলেছিল, আমি আর এই বাসায় থাকবো না। আসলে ওর ননদও তখন ভয় পেয়ে যায়, ওর ননদও তখন বুঝে যে আসলে ওর ভাই কি করছে বা কি করতে পারে। নরিনের বাবা মা আসলে কিছু বলতো না দেখে ওনাদের সাথে যোগাযোগ নরিন রাখেনি। তো এদিকে নরিনের তখন 7 মাস চলে প্রেগনেন্সির, যেদিন গলায় চাপটা দেয়। একটা মেয়ে যদি এরকম প্রেগনেন্ট কন্ডিশনে থাকে আর তার গলার মধ্যে যদি এরকম চাপ পড়ে, সেটা যে কতটা কষ্টকর সেটা একটা মেয়ের পক্ষেই বলা সম্ভব। আমরা হয়তো সবাই জিনিসগুলো অনুধাবন করতে পারবো না। নরিন বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর বাসায় ওর বাবা মাকে জানায়। ওর বাবা মাও আসলে তখন খুব বেশি কথা বলতে পারে নাই, কারণ কেন বলে নাই সেটাও আসলে সবসময় অজানাই ছিল। 2 মাস হয়ে যায়, 2 মাসের মধ্যে রকিবের আর কোনো খবর ছিল না। হঠাৎ একদিন রকিব টেলিফোন করে, কিন্তু রকিবের টেলিফোন কথা বলেনি, নরিন রকিবের সাথে টেলিফোনে কথা বলেনি। পরে রকিব বাসায় নিচে এসে রকিব নরিনের বাবা মায়ের পা ধরে মাফ চায়। রকিব নরিনের পা ধরে মাফ চায়। মাফ চাওয়ার পর নরিনকে অনেক জোর করে অনেক কিছু বুঝে, এই দিব সেই দিব, আর কখনো করব না, আমাকে মাফ করে দাও, আমরা আলাদা থাকবো, আমরা আলাদা সংসার করবো, এই সেই বলে অনেক কিছু বলে ওনাদের বাড়িতে নিয়ে যায়। আর নরিনের মাও আসলে আটকাতে পারে নাই, কারণ নরিনেরও মনে হচ্ছিল যে ও হয়তো ভুল বুঝতে পেরেছে, হয়তো আসলেই আমি এতদিন ছিলাম না, হয়তো ওই জিনিসগুলো আমাকে মিস করছে। অনেকটা চিন্তা করে সিনেমার মতো, কিন্তু সবসময় সিনেমার মতো লাইফটা হয় না আর কি। তোর বাচ্চার ডেলিভারি হবে আর কিছুদিন পর। যেদিন নরিনকে আসলে বাসায় নেওয়া হয়, বাসায় নিয়েই ওই দিন রাতে রকিব নরিনকে বলে যে আমাদের বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। 9-10 মাসের বাচ্চা, পেটের মধ্যে কয়দিন পর ডেলিভারির ডেট, আর রকিব বলছে বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। নরিন আসলে বাকরুদ্ধ হয়ে যায়, আকাশ থেকে পড়ে বলে, আজব কি বলে। তো নরিন জিজ্ঞেস করে, তোমার বাচ্চার জন্য কি কোনো মায়া নাই? একটু মায়া কাজ করে না তোমার বাচ্চার জন্য? আর কিছুদিন পর বাচ্চাটা দুনিয়ার মুখ দেখবে, আর তোমার বাচ্চাটার জন্য কোনো মায়া কাজ করছে না? এই বাচ্চাটা আমার পেটের মধ্যে নড়ছে, তুমি জানো এটা নড়ছে, তুমি তারপরও কিভাবে বলো যে আমাকে বাচ্চাটাকে মেরে ফেলতে? আমি কিভাবে বাচ্চাটাকে মারবো? রকিবের একটা কথা, বাচ্চাকে মেরে ফেলতেই হবে, ও আর একটা মেয়েকে ভালোবাসে, এই বাচ্চা আসলে ও আটকা পড়ে যাবে, আর সেই মেয়েকে রকিবের মায়েরও পছন্দ। সব প্যাচ লাগিয়ে দিল। নরিন অবাক হয়ে বাকরুদ্ধ হয়ে গেল। একবার লাস্ট একটা কথা জিজ্ঞেস করলো যে আমি সরে যাচ্ছিলাম, আমি তো আসছিলাম না, তোমার জীবন থেকে আমি সরে যাচ্ছিলাম, আমাকে আনলে কেন? বাচ্চা নিয়ে তো তোমার টেনশন করার কথা না, আমাকে নিয়ে এসে সমাজ রক্ষায় এই কথা তুমি না বললেই পারতা। সমাজের জন্য তুমি আমাকে নিয়ে আসো নাই, তুমি নিয়ে আসছো, কেন নিয়ে আসো তুমিই জানো। রকিব বলে, আরে না, আমরা যদি বাচ্চাটাকে না রাখি তাহলেই আমি তোমাকে অনেক টাকা দিব, তোমার লাইফ সেট হয়ে যাবে। বাচ্চাটা আসলে কি হবে জানো? আমাকে সবাই বাচ্চার দোহাই দিতে থাকবে। এসব ফাউল কথা চললো সারাটা রাত ভর, এবং সারাটা রাত এক কোনায় নরিন বসে থাকলো। এই বাচ্চা নিয়ে সে ঘুমে পড়ে যাচ্ছে, তারপরে থাকতে পারছিল না, কারণ ওই কথাগুলো বারবার ভাবাচ্ছিল, কারণ সারাটা রাতেও কান্না করলো। একটা প্রেগনেন্ট মায়ের জন্য এই জিনিসটা খুবই কষ্টকর। যখন বাচ্চা পেটে আসে তখন তার মধ্যে অনেক মানসিক চেঞ্জেস আসতে থাকে, কিন্তু এইটা তাকে আরও বেশি ফ্রাস্ট্রেটেড করে ফেললো। একটা পর্যায়ে চিন্তা করলো, না, পেটের বাচ্চাটাকে এখনই মেরে ফেলবো। ও চিন্তা করছিল ছুরিটা পেটে ঢুকিয়ে দিবে, কিন্তু পরক্ষণে বললো যে এই বাচ্চাটাকে তো আমি আলাদা করে মানুষ করতে পারি, আমার কেন ওর পিছনে ঘুরতে হবে, ওর কথা শুনতে হবে? আমি কি করছি? নরিন এরকম চিন্তা করলো যে আমি কি করছি। রাত তখন 3টা বাজে, সবাই যখন ঘুম। এই 9 মাসের পেট নিয়ে 10 মাসের পেট নিয়ে নরিন বাসার নিচে আসে।
বাসার নিচে আসার পর গেট তো তালা দেওয়া। যখন ও দারোয়ানকে বলে আপনি গেটটা খুলে দিবেন, আমাকে বাঁচান আপনি গেটটা খুলে দিয়ে, তখন দারোয়ান বলে আপা আপনার উপর অমানবিক অত্যাচার আমি করতে দেখেছি। এমনকি একদিন বাসার ছাদে আমি কাপড় শুকাইতে দেওয়ার সময় আমি দেখলাম যে আপনিও কাপড়গুলো শুকাতে দিচ্ছেন। ওই সময় ভাই অফিস থেকে আসার পর ছাদে যেয়ে 7-8টা থাপ্পড় আপনাকে দিল কোনো কারণ ছাড়াই। কারণ দেখায় ছাদ কি বলছিল চিৎকার করে, আপনার মনে আছে আপা? আপনাকে বলছিল যে আপনার অন্য মানুষের সাথে ইশারায় নাকি সম্পর্ক। দারোয়ানও সেদিন এটা দেখেছিল এবং পরে ওই আসলে দারোয়ান নিজের কাপড় নিতে উঠেছিল, তো মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি তো করতোই। দারোয়ানরা তো জানতোই যে আসলে রকিবের মধ্যে প্রবলেম আছে, চেঁচামেচি তো চিৎকার চেঁচামেচি, বাপ মা তুলে গালাগালি, এগুলো তো শুনতোই লোকজন, এগুলি কমন ছিল, অনেক কমন ছিল। দারোয়ানও বলে যে আপনি তাড়াতাড়ি বাপের বাড়ি যান। গভীর রাতে সেই দারোয়ান একটা সিএনজি এনে দেয়। তখন আসলে সিএনজি নতুন নতুন আসে, অতটা নতুন ছিল না। তো কিভাবে জানি আসলে সেদিন রাতের বেলা সিএনজি একটা পেয়ে যায়। দারোয়ানও চাচ্ছিল আসলে বাসায় নামাই দিয়ে আসার জন্য। পরে দারোয়ান বলে যে আসলে আপা আপনাকে আমি এক কাজ করি, আমার একটা ছেলে আছে, ও আপনার সাথে বসবে না, ও ড্রাইভারের সাথে বসবে, ও আপনারা বাসায় নামাই দিয়ে আসবে। ওই মুহূর্তে আরেকটা ছেলে ছিল, ওই ছেলেটা মাঝে মধ্যে আসতো আর কি। ওই ছেলেটা পরে নওরিনদের বাসায় নওরিনকে নামাই দিয়ে যায়। কাঁদতে কাঁদতে এই অবস্থায় নওরিন বাসায় চলে আসে। খুব মজার একটা দিক হচ্ছে কোইন্সিডেন্টলি সেদিন নওরিনের ভাই জার্মানি থেকে বাংলাদেশে পৌঁছায়। ওর ভাই এয়ারপোর্ট থেকে বাসায় ঢুকছে আর নওরিন শ্বশুর বাড়ি থেকে বাসায় ঢুকছে রাত তখন 4টা। বাসায় এত গভীর রাতে লাগেজ নামানোর সময় ওর ভাইকে দেখে নওরিন কান্না করে দেয়, বিবরণ দেয় অমানবিক অত্যাচারের। বাবা মা কিছু বলতে পারে নাই, ভাই যে বলবে না এমন তো না। শরীরের ধবধবে চামড়াগুলোতে রক্তের দাগগুলো কথা বলছিল সেদিন। প্রতিটা দাগের আলাদা আলাদা বিবরণ ছিল। কেন ওর ভাই জার্মানিতে গিয়েছিল এই জিনিসটা জানানো দরকার। এলাকায় এক ছেলে চাঁদাবাজি করতে এসেছিল এবং সেই চাঁদাবাজ ছেলেকে বন্ধুরা মিলে পিটিয়ে মেরে ফেলেছিল। এরপরে কেস হয়, তারপর থেকে জার্মানিতে থাকা শুরু। পরে সেই কেসের রফা করা হয় 1991 সালে, কিন্তু উনি জার্মানিতে থেকে যায়। 3-4 বছর পর বাংলাদেশে আসে, কিন্তু যোগাযোগ সব সময় ছিল। ওই বিয়েটাও সে জার্মানিতেই করে। রকিব জার্মানি মানে নওরিনের ভাই হচ্ছে কিন্তু অনেক বড় নওরিনের থেকে। নওরিনরা 2 ভাই 1 বোন, নওরিন একমাত্র বোন। নওরিনের একটা ছোট ভাই ছিল। ভোর 5টা, দরজায় লাথি মারার শব্দ। নওরিনের ভাই আর বাসায় ওঠেনি। দরজা খুলে রকিবকে ওই জায়গায় সে লাথি মারা শুরু করে এলাকার সাঙ্গু পাঙ্গু নিয়ে ভোর রাতেই, এবং রকিবের তলপেটে সেদিন অবস্থা সাইজ করে দেয়। রকিবের মাকে উল্টাপাল্টা মানে রকিবের মাকে তো ওই দিন অকথ্য ভাষায় গালাগালি করে আসে এবং সাথে সাথেই বাসার থেকে নিচে নেমে রকিবদের নামে পুলিশ কেস করে দেয় সেই জার্মানি থেকে আসা ভাইটা। এরপরে রকিব ডিভোর্স দিবে না জোর করে ডিভোর্স নেওয়া হয় এবং রকিব সমাজকে দেখাচ্ছিল কে সে ভালো, এবং সব দোষ আসলে পড়ে নওরিনের উপর। কিন্তু চামড়ার মধ্যে লাল দাগগুলো আসলে সমাজকে দেখানো যায় না। দেখলে রকিবের মতো মানে আসলে এটা এগুলি বলতে গেলে জিনিসটা লেন্দি হবে। পরের দিন মোহরের টাকা মাফ করে দেওয়া হয় এবং রকিবের পরিবার যেসব অর্নামেন্টস দিয়েছিল শুরুতে, ওই ছোটোখাটো কিছু অর্নামেন্ট ছিল সেগুলো ফেরত নেয়। একটা মেয়ে হয় নওরিনের কিছুদিন পর। চলেন বৃষ্টিতে এবার চলে যাই। সেদিন বৃষ্টিতে ভিজছিল আসলে নওরিন তার মেয়েকে নিয়ে। নওরিন আর ওর মেয়েটা প্রায় সময় বৃষ্টিতে ভেজার সময় নওরিন ছাদের কর্নারে ওই দিন রাতের বেলা কাউকে দেখে। আসলে ওই মুহূর্তে ছাদে কেউ ছিল না। এটা দিনের বেলা হলেও কেউ থাকতে পারতো না, কারণ এই বাসাটা নওরিনের বাবার। তো নওরিন যদি ভিজতো ছাদে কেউ উঠতে পারে না, পারমিশন পেত না। তো নিজেদের বাড়ির নিয়ম আছে। নওরিন ছাদে একজনকে দেখে ওই দিন সন্ধ্যাবেলা, ওকে আশেপাশে তো আলো ছিলই, পরিষ্কার দেখে বাড়ির একটা কর্নারে একটা লোক দাঁড়ানো এবং বৃষ্টিতে ভেজা অবস্থায়। ওই সময় সেই লোকটাকে দেখে ও বৃষ্টিতে ভেজা থামিয়ে দেয় এবং সাথে সাথে দৌড়ে সিঁড়ির কামরায় চলে আসে এবং উঁকি মেরে দেখে লোকটা কি তখনও সে জায়গায় আছে কিনা। দেখে যিনি ওই কর্নারে ছিল সেই লোকটা একটা ঝাঁপ দিল, একটা শব্দ আসলো, টাইপের একটা শব্দ আসলো ছাদ থেকে যখন ঝাঁপ দিল।
নরেন এক চিৎকার দিয়ে পড়ে যায় সিঁড়ির কামরায়। আর 5 তলায় যেহেতু ওদের বাসা, আসলে 5 তলা 2টা ফ্ল্যাট মিলে ওদের বাসা, তো বাচ্চাটা মেয়েটা তখন দৌড়ে নানা নানির কাছে যায়, যে বলে যে এরকম মা উপরে পড়ে গেছে। তখন সবাই এসে নরেনকে পিক করে। নরেনের হাত পা ওই সময় ঠান্ডা হয়ে নীল হয়ে গেছিল। পরে ওকে সবাই নর্মাল করে, কন্ডিশনটা নর্মাল করে। নরেন বলল, ছাদে আমি কখনো, উনি এতবার ভিজেছে কখনো এরকম দেখেনি, হঠাৎ করে সেদিন ছাদে কাউকে দেখা শুরু করলো, ছাদের কর্নারে। তোর বাবা মা দোয়া দুরুদ পরে ওর বুকে ফু দিয়ে দেয় আর বলে যে, আর একটা পানি খাইয়ে দেয়, বলে যে সন্ধ্যার পর ছাদে উঠো না, যদি এরকম কিছু দেখো আমাদেরকে আবার জানিও। তো সেদিনের রাতের থেকে ছাদের উপর শব্দ শুরু হয়ে গেল। নরেন সাথে সাথে ওর বাবা মাকে আমাকে বললো যে ছাদের উপর কেউ শব্দ করছে, চলো একটু চলো দেখে আসো কেউ ছাদে কেউ আছে কিনা। নরেনের বাবা ছাদে যায়, দারোয়ানকে পাঠায় ছাদের উপরে, কিন্তু ছাদের উপরে কেউ ছিল না। নরেন খুব অবাক হয়ে যায়, ছাদের উপর তো হাঁটার শব্দ আসছে। নিজের বাড়ির উপরে ছাদে কেউ হাঁটলে সেই শব্দ পরিষ্কার বোঝা যায় ছাদে কেউ হাঁটছে। তো পরে ছাদে কাউকে পাওয়া গেল না। ছাদ থেকে ওই কর্নার থেকে গুনগুনের শব্দ আসা শুরু করলো কয়েকদিন পর। কেউ ছাদের উপরে ওই জায়গাটায় গভীর রাতে গুনগুন করে গান গায়, ঠিক ওই কর্নারটায়, যে কর্নারটায় নরেন একটা মানুষকে দেখেছিল। যে গাইছিল সেটা একটা মহিলার গলা, গলাটা বোঝাই যাচ্ছিল যেটা কেমন একটা কর্কশ টাইপের। তবে গানটা যেটা গাইছিল সেটা পরিষ্কার ছাদের কর্নার থেকে শোনা যাচ্ছিল, এবং এই গানটা কখনো শোনা ছিল না, বোঝা যাচ্ছিল না আসলে এটা কিসের গান। তবে গুনগুন করে কেউ গান গাইছে, সেটা অনেকটা যেই ওই যে কর্নারটা বলছিলাম, সেই কর্নারটা আবার ওর ফ্ল্যাট বরাবর নিচে। এটা ওর বাবা মাকে জানায়। আবারও সেই ছাদে যেয়ে চেক করা হয় ছাদে কেউ আছে কিনা। ছাদে কারো প্রশ্নই আসে না যাওয়ার, পাশের বাড়ির থেকে ছাদে আসারও কোনো চান্স নাই, পাশে সমান বাড়ি নাই। তো জিনিসটা চিন্তা করলেও ভুল যে চোর আসবে ছাদে বা এই কর্নারটাতেই কেন আসবে। রাতের বেলা একদিন ঘুম ভেঙে যায় নরেনের। ঘুমের মধ্যে যতটুকু মনে পড়ে, নরেন ওর বাচ্চা গলা চাপ দিয়ে মেরে ফেলছে মেয়েটার, জাইমার। মেয়েটা নিঃশ্বাস নিতে না পারা অবস্থায়, মানে নিঃশ্বাস নিতে পারছে না, এবং জাইমার কি হয়েছে, মুখটা নীল অবস্থায় ও হাসছে, মুখ দিয়ে কালো রক্ত ফেনা আকারে বের হচ্ছিল। নরেন বলছে, এই আয় রক্ত, সব বের হয়ে আয়। নরেনের এই শুরু, এবং এইটার পর থেকে আতঙ্ক ছড়ানো শুরু। নরেনের মাস্টার্সের ক্লাস চলতো তখন, নৈশকালীন মাস্টার্স ক্লাস করছিল প্রাইভেট কোনো একটা বিশ্ববিদ্যালয়ে। রাত তখন 11টা বাজে। আসলে ওই সময় সে বাসায় ফিরতো। তো নরেন বাসায় ঢুকতেই দেখে, বাসার গেটে ঢুকতে দেখে একটা লাশ ওদের রিজার্ভ যে ট্যাঙ্কটা আছে নিচে, সেই রিজার্ভ ট্যাঙ্কের ঢাকনার উপরে পড়ে আছে। লাশটা খুব বেশি বড় না, ছোট একটা লাশ, ওটা বাচ্চার লাশ হতে পারে। নরেন এক চিৎকার দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়, এবং ওর চিৎকারের শব্দে নিচতলার ভাড়াটিয়ারা দরজা খুলে বের হয়ে আসে। ও কাঁপতে কাঁপতে ইশারা দিয়ে ভাড়াটিয়াদের বলতে থাকে, আমি এখানে একটা লাশ দেখতে পাচ্ছি, এটা কার লাশ? ভাড়াটিয়া বলে, কোথায়? নরেন বলে, এই যে ঢাকনার উপর। তো ভাড়াটিয়ারা একটা অবাক হয়ে যায়, ঢাকনার উপর তো আসলে কিছু নাই। তো দরজা খুলে নরেনের দিকে তাকিয়ে থাকে। পরে নরেন ধপধপ করে উপরে উঠে যায়। উপরে যে ওর মাকে বললে, ওর মা বলে ওর বাবাকে। পরে ধীরে ধীরে জিনিসটা জানাজানি হলে রফিক সাহেবকে তারা তার বাসায় থাকে। তো এই যে আতঙ্ক ছড়ানো শুরু, আর থামলো না। নতুন করে বিয়েও দেওয়া গেল না নরেনকে। বাচ্চাটার বয়স হয়ে গেল প্রায় 12 বছরের উপর। নরেন এখনো স্বপ্ন দেখে, গত বছরও দেখেছে। কেউ পাশে থাকে ওর, কেউ পাশে হাঁটে, পাশে কথা বলে। মেয়েটাকে ওর সাথে কেউ ঘুমাতে দেয় না। কাউকে দেখে যদি ওই দিন দেখে, তো ওই দিন সেদিন খেতে চাইতো না। মাঝে মাঝে কয়েকদিন গোসল করতো না। অফিস কাজ করতো কিছুদিন, সেই অফিসটাও ছেড়ে দিয়েছে, অনেকদিন হয়ে গেছে। এখন বাসায় থাকে, মাথা চুলকায় আর চুপ করে থাকে, উকুন মারে একা একা বসে বসে। কেউ কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকে, উত্তর দেয় না। মাঝে মাঝে উত্তর দেয়, ইচ্ছা হলে উত্তর দেয়, তবে যেসব উত্তর দেয় সেসব উত্তরগুলো অপ্রাসঙ্গিক। ঝগড়া করে, কোনো কিছু হলেই ঝগড়া করে। মাথার একটা ক্লিপ যদি টেবিলের থেকে সরে যেয়ে ড্রেসিং টেবিলের উপরে থাকে, ঝগড়া করে। এক গ্লাস পানি যদি ড্রেসিং টেবিলের উপরে থাকে, ঝগড়া করে। মানে খুব ছোট ছোট বিষয়গুলো নিয়ে বড় সড়ো ঝগড়া করে। কেউ যদি বলে, নরেন একটু সরো,
সে বলে উঠবে যে আমাকে শেখাতে হবে নাকি। তো এই ধরনের ঝগড়াগুলো ওই সময় সে কন্টিনিউ করতে থাকে, এবং এটা খুব স্বাভাবিক পর্যায়ে ঝগড়া মনে হলেও আসলে যে এটা স্বাভাবিক পর্যায়ে না, এটা পরিবারের কেউ প্রথমে বুঝতে পারে না। তো অনেক পরে যে রফিক সাহেবকে জানানো হয়। মাঝে মধ্যে খেলে অনেক খায়, আবার যখন খেতে চাইতো না তখন একদমই খেত না, প্লেট ছুঁড়ে ফেলতো। একদিন টেবিলে বসে আছে, ওর বাবা জিজ্ঞেস করছে তুমি চাকরি কেন ছাড়লে? তো খুব চুপচাপ বসেছিল, একটা পর্যায়ে রাগের চোটে টেবিলের মধ্যে ওর মানে সকালের নাস্তা তো চা যেটা ছিল পরে, মানে যে কাপের মধ্যে চা ছিল সেই কাপের চা পুরোপুরি ছুঁড়ে মারে আকাশে, মানে উপরে ছুঁড়ে মারলে সেই চায়ের চাগুলো সবার শরীরে এসে পড়ে। তো সবাই খুব চিৎকার করে, হ্যাঁ তুমি এটা কি করলা? পরে ও চেয়ারে লাথি মেরে সেখান থেকে চলে যায়। আচরণগুলো দেখে মনে হবে যে ওর মধ্যে ও পাগল হয়ে যাচ্ছে। আবার যদি খুব ভালো করে নজর করে দেখা যায় যে মনে হয় যে না, এটা পাগলামি না, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। ও মানুষটাই মনে হয় এরকম। কিন্তু সার্বিক দিক পর্যবেক্ষণ করলে ও কিন্তু মানুষ এরকম ছিল না, খুব সাধারণ একটা মানুষ ছিল। রফিক সাহেবের সাথে আমি ওদের বাসায় না বসে আছি। আমাকে রফিক সাহেব মসজিদ থেকেই সরাসরি নিয়ে এসছেন। নরেনকে আমি দেখতে পারবো না, আমি আগেই বলেছি যে আমি ওর সাথে ওকে দেখবো না। বলছি পর্দার ব্যবস্থা রাখতে, পর্দার ব্যবস্থা যেন থাকে। রফিক সাহেব বলছে, মামুনি তোমার নাম কি? নরেন এরকম টাইপের একটা কথা, এরকম একটা মুচকি ভেঙচি দিল বা কিছু একটা, বলবে না সে, কথা বললো না, কথা বলছিল না সে। রফিক সাহেব আবারও জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মামুনি? কোনো উত্তর দিল না। আবারও জিজ্ঞেস করলো, তোমার নাম কি মামুনি? কোনো উত্তর দিল না। রফিক সাহেব 3 বার হাততালি দিলেন, অবশ্যই সে কিছু পড়েছেন। দেখলো যে মেয়েরা নড়ে চড়ে বসছে। রফিক সাহেব সূরা পড়া শুরু করলেন। নরেন কাঁপছিল, ঘামছিল। আবারও জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মামুনি? নরেন বলল, আমার নাম? কেন আপনি জানেন না? আমার নাম হামদি। বলে, তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম আবদেল। নরেন আর কথা বলছে না। এরপর আর কোনো কথা নাই, টু শব্দ নাই। রফিক সাহেবকে আমি একটা সূরা পড়তে বললাম। প্রথমেই রফিক সাহেব জিনিসটা বুঝতে দেরি করলেও, আর ওই দিন পাশের বাসা থেকে প্রচণ্ড গানের শব্দ আসছিল, এটা তো আর থামানো সম্ভব না। গানের শব্দের কারণে রফিক সাহেব ঠিক মতো না সূরা পড়তে পারছেন না। রফিক সাহেব বললেন, আমি সেটা পারি, কিন্তু আমার না আয়াতটা প্র্যাকটিস করতে হবে, ভুল হতে পারে। তখন আমি বললাম, ঠিক আছে, আমি সূরাটা পড়ছি। আমি সূরা শুরু করলাম। আমি দেখলাম আমি নিজেই ঘোরের মধ্যে ঘুরছি। এদিকে ওইখানে কি অবস্থা সেটা আমি প্রপারলি দেখতে পাচ্ছিলাম না, কারণ একে তো পর্দা থেকে তো আমার চোখ বন্ধ। ঘোরের মধ্যে বাতাসটা ফিল করছিলাম, আমার মনে হচ্ছিল মাথাটা ঘুরছে। যাই হোক, ওই ঘরের মধ্যে না এসির বাতাসের ভেতর নতুন একটা বাতাসের টের পাচ্ছি। নরেন আস্তে আস্তে ঢলে পড়ছে। এই ঢলে পড়ার কথাগুলো কিন্তু রফিক সাহেবই বলছে, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলছি। এশার নামাজ পড়ে আমি আবারও ব্যাক করলাম। নরেন স্বাভাবিক কথা বলছে, মেয়েটাকে আদর করছে। নরেনের মেয়ে গত 2 বছর যাবত আসলে প্রপারলি ওর কাছ থেকে আদর পায়নি। তো নরেনের মেয়েটাকে আদর করছে। পর্দার এপাশ থেকে জিজ্ঞাসা করা হলো, ঘটনা কি, কিছু মনে আছে নাকি নরেনের? নরেন ধীরে ধীরে আপনাদেরকে যেগুলো বললাম সেগুলো প্রতিদিনের কথা মেয়েটা বলল, এবং প্রতিটা অসহনীয় যন্ত্রণার কথা বলল। ওর সারা শরীর গরমে কাটা দেয়। ওর যখন গরম তখন মনে হয় যে সারা শরীরের ভিতরে কেউ সুই বিচ্ছে। মাঝে মাঝে ময়লার গন্ধ পাওয়া বাসার ভেতর, যদিও বাসার মধ্যে কোনো ময়লা থাকতো না। মাঝে মাঝে মনে হতো যে কোনো একটা পচা জীবজন্তু বাসার মধ্যে পচে নষ্ট হচ্ছে, সেগুলোর গন্ধ পাচ্ছে। প্রতিদিন নাকি এরকমও একদিন গেছে প্রায় 1 মাস প্রতিদিন ওর মেয়েকে স্বপ্নে জবাই দিত। এটা দিতে ওর ভাল লাগতো। ওর মেয়েকে জবাই দেওয়ার সময় ও পাশে একজনকে সবসময় পেত, পাশে সবসময় ওর হাজব্যান্ড রকিবকে পেত। এগুলো খুব অনায়াসে, খুব অমানবিকভাবে কান্না করতে করতে নরেন বলছিল কোনো মা তার মেয়েকে জবাই দিবে এটা স্বপ্নে দেখা, কল্পনা তো চিন্তা করে না। বুঝতে বাকি রইল না ছেলেটা কিছু করে রেখেছে হয়তো।
আমি এবং রফিক সাহেব একে অপরের দিকে তাকালাম। যেহেতু আমার এখানে কোনো হাত নাই, আমি বললাম আমি এখন উঠব। আমি জানি না, রফিক সাহেব বলল যে জানাবেন, আমার কাছে কোনো সলিউশন নাই। পরে আমি রফিক সাহেবের থেকে জানি যে ওর হাজবেন্ড আর ওনার মা নাকি আগেই জাদু করে রেখেছিল নওরিনের উপর। রকিবের নতুন বিয়ের পর আর সেই জাদুটা সরানো হয়নি। রকিব নতুন বিয়ে করে ফেলেছে, আর সেটা নতুন করে করা হয়নি। যাকে পাঠানো হয়েছিল সে আসার পরে আর থেকে যায়, সে যায়নি, কারণ তাকে মুক্ত করা হচ্ছিল না, অথবা যিনি পাঠিয়েছিলেন তিনি হয়তো মুক্ত করতে ভুলে গেছেন। সে সেখানে পড়ে আছে, অথবা যেতে চাইছে না, কোনো একটা কারণ, আমার এত জানার ইচ্ছা নেই। হয়তো নরিন ভালো আছে। নরিনদের বাসা রফিক সাহেবদের বাসা পাশাপাশি। আমি একবার জিজ্ঞেস করেছিলাম কেমন আছে, বলছে যে কোনো সমস্যা নেই। আমি দেখেছিলাম সেদিন জানালা দিয়ে, যেদিন আমি প্রথম নরিনদের বাসায় গিয়েছিলাম, আমি গিয়ে দেখেছিলাম জানালা দিয়ে রকিবকে। হয়তো সেটাই রকিবের চেহারা, হয়তো সেই রকিবের চেহারা নিয়েছিল। আমি জানি না রকিবের চেহারা কিরকম। পরে যখন আমি একদিন একটা কৌতূহল বশত আমি জিজ্ঞেস করেছিলাম রকিব দেখতে কেমন, তো রফিক সাহেব আমাকে বলেছিল যে সে নওরিনের সাথে কথা বলে রকিবের ছবি নিয়ে আসবে। কিন্তু নওরিনের কাছে রকিবের একটাই পাসপোর্ট সাইজের ছবি ছিল। সেই ছবি দেখার পর যখন আমি মিলাতে পারি সেটা রকিবের চেহারাই আমি দেখেছি, আমি তখন কনফার্মড হলাম যে আসলেই সেই বাড়ি থেকে কিছু করা হয়েছে। আমি জানি না রকিবের নতুন বউকে তার মা আবার নতুন করে জাদুটোনা করেছে কিনা, তবে নওরিনকে আসলে জাদুটোনা করবার মতো কোনো রিজন ছিল না। জানি না, এই ধরনের মানুষগুলো খুব সেন্সিটিভ টাইপের হয়। এই সেন্সিটিভ মানুষগুলো নিয়ে আরেকটা কথা বলছি। আমার শ্বশুর বাড়ির একটি ঘটনা। সেবার আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমি ব্যাগ যেদিন ফেরত আসবো, সেদিন আমার স্ত্রীর ভাই আমাকে বলছিল যে এরকম একটা অবস্থা, মসজিদে যেতে হবে, আমি আপনাকে একটা মসজিদে নিয়ে যেতে চাই। তো আমি জিজ্ঞেস করছিলাম কোন মসজিদে তুমি আমাকে নিয়ে যাবা? বলে আমাদের এলাকায় একটা মসজিদ আছে, ভাই আপনি চলেন। তো আমি ওর সাথে, আমার থেকে বয়সও অনেক ছোট, তা আমি ওর সাথে ওকে আমি তুই করে বলি, কেমন আছিস, ভালো আছিস কি না। তো ওকে আমি এরকম তুই করে বলি, চল তুই আমাকে নিয়ে চল। তো আমার শ্যালক আমাকে একটা মসজিদে নিয়ে যায়। মসজিদটাতে কোনো মানুষের আনাগোনা ছিল না। মসজিদটাতে প্রতিদিন নাকি একজন এসে আজান দিয়ে যায়। এই মসজিদে যিনি আজান দিয়ে যায় তাকেও কেউ কখনো দেখেনি, তবে মসজিদের আজানের শব্দ সবসময় পেত। এলাকার মজলিসে যখন সবাই মিলে বসেছে, জিজ্ঞেস করতো মসজিদে আজান দেয় কে, তো কেউ কখনো রেসপন্ড করেনি যে মসজিদে সে আজান দেয়, তাহলে মসজিদে অন্য কেউ এসে আজান দিয়ে যায়। এরকম অনেকেই নাকি মসজিদের আজানটা কে দেয় এটা দেখার জন্য কয়েকবার মসজিদের বাইরে উকি মেরে ঝোপের মধ্যে লুকিয়েছিল। সবাই পরিষ্কার হয়ে মসজিদ থেকে আজানের শব্দ পেয়েছে, কিন্তু মসজিদে কাউকে ঢুকতে দেখেনি। জিনিসটা খুব অবাক করে আমাকে। আমি আসলে জানতে চাই, তাহলে মসজিদের ভেতরে যিনি ঢুকছেন, তাহলে হয়তো কেউ ঢুকে আজান দিচ্ছে, এবং আজানের শব্দ নাকি এতটাই মায়াবী ছিল যে আসলে কয়েকবার নাকি এরকম হয়েছে, ওখানে কয়েকটা মানুষ এরকম নামাজ পড়ার জন্য মসজিদের ভেতর ঢুকেছে আজানের শব্দ পেয়ে, মসজিদের ভেতর ঢুকে দেখে আজান দেওয়ার মতো, আজান যিনি দিয়েছেন বা আজান যেভাবে দেওয়া হলো সেখানে কেউ নাই। তারা নিজেরা জামাত পরে বেরিয়ে গেছে, তো কখনো কাউকে দেখা যায়নি। সন্ধ্যা একদমই শেষের দিকে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আশপাশ থেকে মসজিদের আজানের শব্দ পাওয়া যাচ্ছে। আমি পরিষ্কার দেখতে পেলাম একটা মানুষ, ওদের মসজিদটা ছিল একটা কালভার্টের নিচে, কালভার্ট থেকে ক্রস করার পরে ডান দিকে গেলে মসজিদটা পড়ে। তা আমার শ্বশুর বাড়ির কথা বলছি। তো ও আমাকে এরকম হিট করে আমাকে নিয়ে যাবে বা এই জিনিসটা আমাকে হিট করবে সেটা আমি কখনো বুঝিনি। আমি যখন দেখলাম মসজিদের মধ্যে কারো প্রবেশ, তখন আমি চুপ করে বললাম তুই এখানে আমার সাথে দাঁড়া। আমি দেখতে পাচ্ছি যিনি মসজিদের ভেতর ঢুকছেন তার সাথে দুটো বিড়ালও আছে। বিড়ালগুলো মসজিদের বাইরে ঘোরাফেরা করছে। বিড়ালগুলো সাধারণ বিড়াল থেকে বেশ বড় বিড়াল, অনেকটা চিতাবাঘের থেকে একটু ছোট, কিন্তু বিড়ালগুলা কেমন ডোরা কাটা, এবং বিড়ালগুলোর মধ্যে মনে হচ্ছে যে বিড়ালগুলো একটু হিংস্র স্বভাবের বিড়াল। আমি জিজ্ঞেস করলাম বিড়াল দেখতে পাচ্ছিস? বলেন না, আমি বিড়াল দেখতে পাচ্ছি না। আমি কনফার্ম হলাম, আরো পরিষ্কার হলাম
যিনি আসছেন তার সাথে দুটো বিড়াল আছে, আমিও বিড়ালই দেখতে পাচ্ছিলাম। আর যিনি আসলেন তার জটলা পাকা চুল দেখতে পাচ্ছিলাম দূর থেকে পরিষ্কার। তার মাথার টুপি থেকে জটলা পাকা চুলগুলো বেরিয়ে আছে। আমি শুনতে পাচ্ছিলাম অসাধারণ সুন্দর, মনে হচ্ছিল যে মদিনা শরীফের আজান শুনছি। অসাধারণ সুন্দর আজান, অসাধারণ। আশপাশের সবাই শুনছে বলে মনে হচ্ছে না, তবে আমার শ্যালক শুনছিল। সে বলছিল, দেখেছেন, তবে সবসময় এই আজানটা শোনা যায় না, এটা একটু ডিফারেন্ট আজান। আমি আসার পরে আজান কি বদলে গেল নাকি আমি জানি না। মসজিদটা খুব বড় না, খুব বেশি বড় জোর হলে এক কাতারে 20 জন দাঁড়াতে পারে সর্বোচ্চ। এই মসজিদে সবাই নামাজও পড়ে না, কারণ নিজ নিজ এলাকায় নিজ নিজ মসজিদ থাকার কারণে এই মসজিদে আসা হয় না। রাস্তা দিয়ে কেউ যদি চলে যায়, যাওয়ার সময় সেই আশেপাশে নাকি অনেকে মসজিদে নামাজ পড়ে যায়, হয়তো আসর, জোহর, এশা অথবা ফজর। এই ব্যাপারে কেউ কখনো জানে না, কারণ এশার নামাজ পড়তে আমার শ্যালকের পরিচয় কেউ আর শ্যালকের পরিচিত এমন কেউ আছেন যিনি এশার নামাজ এখানে পড়তে আসছেন এরকম রেকর্ড নেই, অথবা ফজরের নামাজ। সবাই নিজ নিজ এলাকায় নিজ নিজ গ্রামের ভেতরে নামাজ পড়ে নেন। এই জায়গায় মসজিদে কে নামাজ পড়েছে বা পরে সেটা জানা যায় না। তবে এই মসজিদে কোনো গেট নাই। এই মসজিদ সবসময় ওপেন থাকে। মসজিদের ভিতরে ঢুকতেই প্রথম ডান দিকে একটা র্যাকের মতো আছে, কাঠের উপরে 5-10টা কোরআন শরীফ। মসজিদের মধ্যে কোনো মিম্বর নাই, তবে মসজিদের যে পোর্শনটা দাঁড়িয়ে ইমামতি করা হয় সেই জায়গাতে কিছু তসবিহ ঝোলানো আছে। তো আমি যখন মসজিদের পেছন দিক সামনের দিকটায় গেলাম আজান দিতে, শ্যালককে বললাম, তুই এখানে দাঁড়া, আমি আজানটা যিনি দিচ্ছেন তার সাথে কথা বলে আসি। আমার শ্যালক একটু অবাক চোখে আমাকে দেখলো, বলে, আরে বেটা, তোর সাথে আমি একটু মশকরা করলাম, তুই এখানে দাঁড়া, আমি তোকে বললে ভেতরে আসিস, দেখি আমি একটু দেখি মসজিদটা ঘুরে দেখি। তো মসজিদের ব্যাপারে আমার আসলে কৌতূহল ছিল সবসময়। তো আমি মসজিদটার ব্যাপারে ওর কাছে কখনো শুনি না, এটা ওদের বাড়ি থেকে একটু দূরে। তো আমি যখন মসজিদটার সামনে গেলাম যে জায়গা থেকে আজান শব্দ আসছিল, তো আজান দেওয়ার পরে আমি দেখলাম ওই মানুষটা আর ফিরে আমার দিকে তাকালো না বা আমার দিকে আসলো না। আমার কাছে মনে হচ্ছিল লোকটা মনে হয় আজান দেওয়া শেষ করে মসজিদের দিকে ফিরে আমার দিকে আসবে অথবা মসজিদের ভেতর ঢুকে যাবে। আমি দেখলাম ও সামনের গাছটা ভেদ করে নিচে ক্ষেতের দিকে নেমে গেল। ওই জায়গার সাইডটা একটু গ্রামের মধ্যে পড়েছে। তো ও মসজিদের দিকে নেমে গেল, ওই ক্ষেতের দিকে নেমে গেল। আমি দেখলাম আমার পাশ কাটিয়ে দুটো বিড়াল চলে গেল। দুটো বিড়াল ওই ক্ষেতের আলের উপর দিয়ে চলে গেল, নিমিষের মধ্যেই ভ্যানিশ হয়ে গেল, নিমিষের মধ্যেই। সাধারণ মানুষ সেটা দেখবে বলে আমার মনে হয় না, বা দেখলে এরকম জিনিস দেখলে সাথে সাথে ওখানে থাকার কথা না। যাই হোক, ওই মুহূর্তে আমার কেমন একটা সাহস কাজ করছিল। মাঝে মাঝে সাহস কাজ করে, এটাও সত্য। আমি মসজিদের ভেতর ঢুকে আবারও আজান দেই। আমি আজানটা ঠিক যেভাবে উনি দিয়েছে আমি চেষ্টা করেছি সেভাবে আজানটা দেওয়ার। জানি না কতটুকু হয়েছে। নামাজে আজান দেওয়ার পর আমার শ্যালক আমার মসজিদের ভেতরে ঢুকলো এবং মসজিদের মধ্যে আমি দেখলাম আরও কিছু মুসল্লিতে ভরে গেল। এরপরে আমার কখনো ওই মসজিদে নামাজ পড়া হয় নাই, তবে সত্য কথা বলতে চাই যে নামাজ যখন পড়লাম, কাতার যখন ফুল হয়ে গেল, নামাজ যখন শেষ হয়ে গেল, সবাই যখন বের হয়ে গেল, আমার শ্যালক আমাকে বলছে আমি মাত্র 4 জনকে চিনি, বাকিদেরকে আমি চিনি না। তা আমি বললাম, বাকিরা বাইরের কেউই হবে। তো আমি বললাম যে আচ্ছা যাই হোক, কেমন মানুষ হলো? বলে যে মসজিদে তো আমরা প্রায় 5-7 জন ছিলাম, প্রায় 7 জনের মতো ছিলাম। আমি 4 জনকে চিনি, বাকিদেরকে আমি চিনি না। ও আমার সাথে কথাগুলো স্বাভাবিকভাবে বলছিল, কিন্তু আমি দেখেছি পুরো মসজিদই মানুষে ভর্তি। এই ছোট্ট একটা এক্সপিরিয়েন্সের কথা আপনাদেরকে শেয়ার করলাম। জানি না কতটুকু আমি দেখতে পেরেছি, কতটুকু আমি দেখি, হয়তো দেখি না, হয়তো দেখতে পারি, এটা আপনারা জানেন। কোনো কিছু বেশি বললে আমাকে মাফ করবেন। হয়তো সামনে আবারও কোনো একটা ঘটনা নিয়ে আসবো। আজ এখানেই আজ শেষ করছি। আমি আব্দুর রব, আপনাদের সকলের দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ভাইটকান্দি গ্রামের সোহেল মিয়া। ঘটনাটা তার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনাটা প্রায় আজ থেকে 15 বছর আগের। তখন সোহেল ভাইয়ের বয়স ছিল প্রায় 23 বছর। তাদের বাড়ির পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত ছিল। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করত, তো সোহেল ভাইও বাবার সঙ্গে জমিতে কাজ করতেন।
ঘটনা শুরু হয় আষাঢ় মাসের একটি সময়। সেই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো গ্রামের পাশে খাল উপচে পানি ধান খেতে পড়তেছিল, যাচ্ছিল। তো রাতের বেলা জমি দেখতে যাওয়ার সময় প্রয়োজন হতো মাঝে মাঝে, কারণ অনেক সময় পানি আহ, জমির আল ভেঙে পানি ঢুকে যেত, এতে করে জমির ক্ষতি হতো। তো এক রাতে সোহেল ভাই একাই জমি দেখতে বের হন। রাত তখন প্রায় 11:30। আকাশ মেঘলা ছিল, চারপাশ হালকা কুয়াশার মতো জলীয় বাষ্প ভাবতেছিল। তো হাতে তার কাছে টর্চ লাইটও ছিল। জমির কাছে পৌঁছানোর পর তিনি খেয়াল করেন যে দূরে আলের উপর ছোট্ট আকারে একজন মানুষ দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হচ্ছিল যে কোনো একটা শিশু বা বাচ্চা হবে, কিন্তু এত রাতে ধান ক্ষেতের মাঝখানে কোনো শিশু থাকার কথা নয়। তো সোহেল ভাই টর্চের আলো ফেলতেই অবয়বটা দ্রুত নিচে নেমে যায়। বিষয়টা অদ্ভুত লাগলেও তিনি প্রথমে গুরুত্ব দেননি। তো তারপরে তিনি সেই বাচ্চার রূপে ইয়াটাকে আর দেখলেন না। তো তিনি এই বিষয়টা তেমন পাত্তা দিলেন না এবং তিনি কাজে মনোনিবেশিত হলেন এবং তিনি জমি চেক করার পর তিনি বাড়িতে ফিরে আসেন। তো পরের দিন আবার রাতে তিনি তার জমিতে যান যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছিল। তো সেদিনও একই জায়গায় একটা ছোট্ট আকারে একটা অবয়ব দেখতে পান, তবে এবার একটার বদলে তিনি দুইটা অবয়ব দেখতে পান। দুজনেই পাশাপাশি দাঁড়িয়েছিল। তো টর্চের আলো পড়তেই তারা ধান গাছের ভিতরে ঢুকে যায়, যেহেতু সাইজে ছোট ছিল। তো সোহেল ভাইয়ের শরীর কেমন যেন ঠান্ডা হয়ে যায়, কারণ ধান ক্ষেতের সেই অংশে পানি কোমর পর্যন্ত ছিল। তো এখানে আসলে ওই জায়গাটায় ধানের ডুবে গেছিল, যেহেতু পানি অনেক একটা গর্ত ছিল। তো সেই শিশু দুটো ওইখানেই, যে সম্ভবত ওইখানে দৌড়ে গিয়ে তারা লুকিয়েছে, বিষয়টা এরকম। তো তিনি যখন আর খুঁজে পাননি লাইট মেরে, তখন তিনি বাসায় চলে আসেন। এরপর কয়েকদিন আর কিছুই দেখেননি তিনি, কিন্তু এক রাতে ঘটনাটা অনুরূপ নেয়। তো সোহেল ভাই জমি থেকে ফেরার সময় অনুভব করেন তার পিছনে কেউ হাঁটতেছে, পায়ের খুব হালকা শব্দ তিনি পাচ্ছেন। তো তিনি হাঁটলে সেই শব্দ আবার তিনি পাচ্ছেন, যখন তিনি থামেন তখন পিছনে কোনো শব্দ পাচ্ছেন না। কয়েকবার এমন হওয়ার পর তিনি দ্রুত বাড়ি ফিরে আসেন। এরপর থেকে প্রায় প্রতি রাতেই তিনি জমিতে গেলে তার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। এবং যদি এই জমিতেই যদি ঘটনাটা থাকতো তাহলে বিষয়টা ছিল অন্যরকম। এরপর থেকে প্রতি রাতেই এমন কিছু তার সাথে ঘটনা ঘটে যেটা অকল্পনীয়, কারণ তিনি কখনো কখনো বাড়ির পেছনে বাদ ঝরে ছোট ছোট ছায়া দেখতে পান, দৌড়ানো অবস্থায় দেখতে পান। তিনি গভীর রাতে কখনো কখনো টিনের বেড়ায় কেউ টোকা দিচ্ছে, এরকম তিনি অদ্ভুত কিছু শব্দ শুনতে পান। তো এক রাতে সোহেল ভাই ঘুম ভেঙে দেখতে পান যে উঠানের মাঝখানে 3টা অবয়ব দাঁড়িয়ে আছে। উচ্চতা 3 ফুটের বেশি হবে না। তারা নড়তেছিল না, শুধু বাড়ির দিকে তাকিয়েছিল। তো সোহেল ভাই বিছানা উঠে বসতে অবয়বগুলো দৌড়ে অন্ধকারে মিলিয়ে যায়। তো পরের দিন সকালে তিনি ভাবেন হয়তো তিনি স্বপ্ন দেখেছেন, কিন্তু উঠানে গিয়ে দেখেন যে ভিজা মাটির উপর ছোট ছোট পায়ের ছাপগুলো মানুষের মতো হলেও অস্বাভাবিক ছোট। সেগুলো উঠানের মাঝখান থেকে শুরু করে বাহ্য পর্যন্ত চলে গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো ছোট বাচ্চার মতো পায়ের দাগ। তো এরপর হঠাৎ শেষ হয়ে গেছে। তো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর অংশটি হচ্ছে কয়েক সপ্তাহ পরে একটা গভীর রাতে প্রচন্ড বৃষ্টির সময় সোহেল ভাইয়ের ঘুম ভেঙে যায়। বাইরে অদ্ভুত শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল যে অনেকগুলো ছোট মানুষ একসঙ্গে দৌড়াদৌড়ি করতেছে। শব্দটি কখনো উঠানে, কখনো বা ঘরের পিছনে, কখনো বা টিনের চালার উপরে। প্রায় 1 ঘন্টা ধরে এইভাবে চলতে থাকে, কিন্তু যখনই তিনি জানালা দিয়ে তাকান তখন কোনো কিছুই দেখতে পান না। ফজরের আজানের কিছু আগ শব্দ, ফজরের আজানের আগ পর্যন্ত এই ধরনের শব্দগুলো চলতেই থাকে। তো সেদিন সকালে সোহেল ভাইয়ের পিছনে জমিতে যান, তাদের বাড়ির পিছনে জমিটাতে যান। তো সেখানে তিনি একটা জিনিস দেখেন যে তিনি ওই জিনিসটা দেখার পর আজও বলতে পারেন। তো সারা রাত বৃষ্টিতে জমি কাদায় ভরে গিয়েছিল, আর সেই কাদার উপর শত শত ছোট পায়ের দাগ ছিল। তো দেখা যায় যে নর্মালি বৃষ্টির কারণে ওই আলের মধ্যে একদম ফ্রেশ থাকে। তো এখানে যদি কোনো ছোট বাচ্চা হাঁটে তো একটা নর্মালি কিন্তু দাগ দেখতে পাওয়া যায়।
তো প্রথমে এই ঘটনাগুলো সোহেল ভাই চেষ্টা করেছিলেন যে এগুলো সব স্বাভাবিক, হয়তো তিনি অন্ধকারে ভুল দেখেছেন বা হয়তো তার মনের ভুল, তিনি আসলে এগুলো ওইভাবে গায়ে লাগান না বা লাগাননি, বা তিনি হচ্ছে অতটা ভয় পাননি। যদিও ভয় পেয়েছেন, কিন্তু সবকিছু তার মনের ভুল বা তিনি স্বপ্ন দেখেছেন, এই ধরনের কিছু চিন্তা ভাবনা করেছিলেন। কিন্তু কয়েকদিন পর এমন কিছু ঘটতে শুরু করে যা তার জন্য অপেক্ষা করা খুবই কঠিন হয়ে যায়। রাতের বেলা তিনি যখন বাড়ির বাইরে বের হতেন, তখন মাঝে মাঝে মনে হতো কেউ তাকে লক্ষ্য করতেছে। চারপাশে কাউকে দেখা যেত না, তবুও সেই অনুভূতি তিনি পেতেন। তো একদিন সন্ধ্যার সময় তিনি পাশের জমিতে কাজ শেষ করে ফিরতেছিলেন। সূর্য তখন ডুবে গেছে, চারপাশে আলো অন্ধকার, মানে একটু আলো আবার অন্ধকার এরকম। তো বাড়ি ফেরার পথে একটি সরু বাঁশের সাঁকো পার হতে হতো। তো সাঁকোর কাছে পৌঁছে তিনি দেখতে পান উপরে ছোট্ট আকৃতির একটা অবয়ব দাঁড়িয়ে আছে। উচ্চতা 3 ফুটের কাছাকাছি, মনে হচ্ছিল যে একটি শিশু। কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। তো সোহেল ভাই সেটা দেখে থেমে যান এবং অবয়বটি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কয়েক সেকেন্ড পর সেটি ধীরে ধীরে সাঁকোর নিচে নেমে যায়। তো সোহেল ভাই দ্রুত এগিয়ে নিচে আলো ফেলেন এবং তিনি সেখানে কিছুই দেখতে পান না। খালটিতে খালটিতে তখনও হাঁটু সমান পানি ছিল। কোনো মানুষের সরে যাওয়ার চিহ্ন দেখা যায়নি। তো এরপর থেকে প্রায় প্রতি সপ্তাহে নতুন কিছু ঘটতে থাকে তার সাথে। কখনো গভীর রাতে ঘরের টিনের চালে ছোট ছোট পায়ের শব্দ, কখনো বা উঠানের একপাশে শুকনো পাতা দৌড়ানোর আওয়াজ। তো আশ্চর্যের বিষয়, শব্দগুলো কখনো দীর্ঘ সময় থাকতো না, কয়েক সেকেন্ডের জন্য শোনা যেত, তারপর যেন সবকিছু বন্ধ হয়ে যেত, একদম নিস্তব্ধতা। তো এক রাতে সোহেল ভাইয়ের ছোট ভাইয়ের ঘুম ভেঙে যায়। ভোরে সে জানায় রাতের শেষ ভাগে জানালার বাইরে আহ, কয়েকটা ছোট ছায়া দ্রুত এদিক সেদিক ছুটেছিল। তো সোহেল ভাই বিষয়টা শুনে চুপ হয়ে যান, কারণ সে আগে থেকেই জানতো এই ঘটনাগুলো। তবুও তার বর্ণনা আগের দেখা অবয়বগুলোর সঙ্গে মিলে যাচ্ছিল। তো এরপর একদিন সব থেকে অদ্ভুত ঘটনা ঘটে। সোহেলের বাবা নতুন ধানের বীজ সংরক্ষণ করে একটি ছোট্ট ঘর রেখেছিলেন। পরদিন সকালে দেখা যায় যে বস্তাগুলো এলোমেলো হয়ে আছে, কিন্তু কোনো চুরি হয়নি, কিছুই যায়নি, কোনো কিছু হারিয়েও যায়নি। শুধু জিনিসপত্র এমনভাবে সরানো হয়েছে যেন কেউ রাতভর ঘরের ভিতরে ঘোরাফেরা করেছে। দরজায় তালা অক্ষতও ছিল, যেন জানালাগুলোও বন্ধ। ঘরের ভিতরে কিভাবে এমন হলো কেউ বুঝতে পারতেছে না। তো এরপর কয়েকদিন সোহেল ভাই লক্ষ্য করেন যে রাত বাড়লে বাড়ির পেছনে বাঁশঝোড়ের দিক থেকে চাপা ধরনের শব্দ আসে। মনে হতো যে কয়েকজন ছোট মানুষ নিজেরা হাঁটাহাঁটি করতেছে, কিন্তু শব্দের উৎসের কাছে গেলেই সবকিছু বন্ধ হয়ে যেত। এক রাতে সাহস করে তিনি টর্চ লাইট নিয়ে বাঁশঝোড়ের ভিতরে ঢোকেন এবং প্রথম কয়েক মিনিট কিছুই দেখতে পান না। তারপর আলো ফেলতেই দূরে এক ঝলকের জন্য তিনি 3টা অবয়ব পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখেন। তারা আগের চেয়েও স্পষ্ট ছিল। আগে তার কাছে অস্পষ্ট ছিল, মানে দূর থেকে তিনি দেখতেছিলেন, এবার তিনি তাদেরকে স্পষ্ট দেখতে পান। এগুলো দেখতে মানুষের মতোই, কিন্তু অস্বাভাবিক খাটো। তারা কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থাকে, তারপর বাহ্যের গভীরে চলে যায়। তো সোহেল ভাই তাদের পিছনে যাননি, কারণ সেই মুহূর্তে তার মনে হচ্ছিল যে সামনে এগোলে হয়তো এমন কিছু দেখতে পাবেন যা তিনি দেখতে চান না। তো সেদিনের পথে ঘটনাগুলো আরো কিছু ঘটনা ঘন ঘন ঘটতে শুরু করে। তো সেদিনের পর সোহেল ভাই রাত হলে অকারণে বাইরে বের হতেন না। তিনি এক প্রকার ভয়ে। তো তবুও গ্রামের মানুষ হিসেবে অনেক কাজেই রাতের বেলা করতে হতো। কখনো জমিতে দেখতে যাওয়া, কখনো বা খালের পানি সংরক্ষণ করা, আবার কখনো বা গরুর খোয়ার পরিষ্কার করা। তো বৃষ্টির একটি রাতের ঘটনা। প্রায় 1টা বাজে। চারপাশে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছিল, বাতাসে কাঁচামাটির গন্ধ। তো সোহেল ভাইয়ের ঘুম ভেঙে যায় এবং গরুর গোয়াল থেকে অস্বাভাবিক অস্থিরতা শব্দ তিনি শুনতে পান। তো তিনি হারিকেন হাতে নিয়ে বের হন। উঠান পেরিয়ে খোয়ারের কাছে দেখেন যে গরুগুলো অস্বাভাবিকভাবে এদিক ওদিক তাকাচ্ছে এবং এদিক ওদিক তাকিয়েছিল। তো সোহেল ভাইও সেদিকে তাকান, যে গরুগুলো যেদিকে তাকিয়ে আছে। প্রথমে তিনি কিছুই দেখতে পান না, তারপর হঠাৎ হারিকেনের আলোয় ফাঁক দিয়ে একটা ছোট্ট অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখেন। এরপর আরেকটা, তারপর আরেকটা, মোট 4টা অবয়ব। তারা কেউ নড়তেছিল না, শুধু স্থিরভাবে দাঁড়িয়েছিল। উচ্চতা 3 ফুটের কাছাকাছি, মাথা সামান্য বড়, শরীর রোগা।
তো দূর থেকে মানুষের মতো লাগছিল, কিন্তু কোনো শিশুর মতো নয়। তো সোহেল ভাই কখনো কয়েক সেকেন্ড তাকিয়ে থাকেন, তারপর অবয়বগুলো একটু ধীরে ধীরে তাদের ওই যে খোয়ার থেকে পিছনের দিকে বাঁশঝড়ের দিকে চলে যায় এবং সেগুলো সেখানে যে অদৃশ্য হয়ে যায়। তো সোহেল ভাইয়ের সামনে যাননি, তিনি ঘরে ফিরে আসেন। কিন্তু সেদিন রাতে এই ঘটনা শেষ ছিল না। ভোরের কিছু আগে তার ঘুম ভেঙে যায়। এবার শব্দটি আসে টিনের চালের উপর থেকে। মনে হচ্ছিল একসঙ্গে অনেকগুলো ছোট পা দৌড়ে বেড়াচ্ছে। শব্দগুলো এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছে, আবার ফিরে আসতেছে, কখনো থেমে যাচ্ছে, কখনো আবার শুরু হচ্ছে। এরকম প্রায় 20 মিনিট ধরে এমন চলতে থাকে। ফজরের আজানের আগে এই শব্দগুলো একসঙ্গে বন্ধ হয়ে যায় এবং সকালে ঘুম থেকে উঠে সোহেল ভাই বাড়ির চারপাশটা ঘুরে দেখেন এবং তিনি দেখে প্রচন্ড পরিমাণে শক খান। তিনি দেখেন যে বাড়ির চতুর্পাশে যেন ছোট বাচ্চাদের পায়ের ছাপের মতো পায়ের ছাপ হয়ে আছে। তিনি এই বিষয়টা নিয়ে খুবই ভয় পেয়ে যান, যেহেতু তার সাথে ওইভাবে কোনো বড় ধরনের ঘটনা না ঘটলেও তিনি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান এবং পরে তিনি একজন কবিরাজের শরণাপন্ন হন এবং কবিরাজের শরণাপন্ন হওয়ার পর সেই কবিরাজ বলেন যে আপনি যে বামনগুলো দেখেছিলেন এগুলো আসলে দুষ্ট জিন। তারা আসলে চেয়েছিল যেন আপনি তাদেরকে ফলো করে বা তাদেরকে অনুসরণ করে তারা যেদিকে যায়, বিশেষ করে বাঁশঝড় আপনার তারপরে জমির ওই গর্তটাতে আপনি যেন সেখানে খোঁজেন। কিন্তু আপনি যেহেতু খোঁজেন নাই, যার কারণে তারা তোমার কোনো ক্ষতি করে নাই। যদি আপনি তাদের পিছু নিয়ে তাদের অনুসরণ করে তাদের গন্তব্য দেখার চেষ্টা করতেন বা তাদের পিছনে যেতেন, তাহলে সে আপনার অনেক বড় ক্ষতি করতো। তো যাই হোক, আমার সময় মতো আপনারা ডেকেছেন, হয়তো এই জিনগুলো আসলে আপনাদের পরিবারে অনেক বড় ক্ষতি করতে পারতো। তো আশা করি এখন আর কিছু হবে না। তো পরবর্তীতে সেই তান্ত্রিক বা সেই ওঝা আর কি, উনি ঝাড়ফুঁক করেন, পুরো বাড়িকে বন্ধ করে দেন। তো বন্ধ করে দেওয়ার পর থেকে সোহেল ভাইয়ের পরিবারে ওই শব্দ, রাতের বেলা যে শব্দগুলো হতো সেগুলো সবকিছু বন্ধ হয়ে যায় এবং তিনি প্রায় সময় দেখা যায় যে রাতের বেলা জমির মধ্যে যেতে হতো। এই কারণে তাকে সেই তান্ত্রিক একটা তাবিজ দেন, বলেন যে যখন আপনি যাবেন তখনই শুধুমাত্র এই তাবিজটা ব্যবহার করবেন, অন্য সময় ব্যবহার করার প্রয়োজন নাই। তো সোহেল ভাই তিনি এই কাজটা করতেন। যখন তিনি তার জমিতে যেতেন, তিনি ওই তান্ত্রিকের দেওয়া তাবিজটা হাতে পড়ে যেতেন। তো এরপর আর তার সাথে কোনো ঘটনা ঘটে নাই। তো এটা ছিল সোহেল ভাইয়ের ঘটনা, যে তিনি আমাকে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার হাইটকান্দি গ্রাম থেকে এই ঘটনাটা পাঠিয়েছেন। আমার কাছে ঘটনাটা বেশ ভালো লেগেছে, যার কারণে সবার সাথে শেয়ার করা। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।